মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। রাত হতে চলল, এখনো ঘরের বউ বাইরে। মা, আমাকে কি বলছিস? হ্যাঁ, ঘরের বউয়ের যদি ঘর সংসারের কথা মনে না পড়ে তো বলবো না? ওই মহারানী এলেন বোধ হয়। রাত 8টার সময় ঘরের লক্ষ্মীর ঘর সংসারের কথা মনে পড়ল। দুদিন ধরে মেয়েটার যে জ্বর, সেদিকে ভ্রূক্ষেপও নেই। যাই, খুলে দিয়ে আসি গে। তুমি থাকো মা, আমি যাচ্ছি। বলি যাচ্ছ যাও, কিন্তু খবরদার ভোম্বল, বউয়ের সঙ্গে এখনই ঝগড়া টগড়া করতে যেও না। অশান্তি বাঁধিয়ে দরকার নেই। আরে ধীরে সুস্থে যা বলবার পরে বলো। আমার হয়েছে যত জ্বালা। বাবা, কখন থেকে কড়া নাড়ছি, শুনতে পাওনি? আচ্ছা, বাতিক হয়েছে এই মনমোহন বাবুর। সন্ধে হতে না হতেই সব সদর বন্ধ করে দেবেন, তারপর দৌড় ভেঙে ফেললেও কেউ খুলতে আসবে না। সন্ধ্যা হয়ে গেছে 2 ঘন্টা আগে। কোথায় ছিলে এতক্ষণ? এত দেরি হলো যে? বেড়াচ্ছিলাম লেকের ধারে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অবতরণিকা। শুরু হচ্ছে অবতরণিকা। কলকাতা শহরে সন্ধে নেমেছে অনেকক্ষণ। ঘরের এক কোণে চুপ করে বসে সুব্রত এতক্ষণ ধরে স্ত্রীর বিরুদ্ধে তার মায়ের সমস্ত অভিযোগগুলো শুনছিল। সুব্রতর থেকে হাত দেড়েক দূরে পূর্ব দিকের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পুত্রবধূর বিরুদ্ধে মনের রাগ অভিযোগ ছেলের কাছে উগরে দিচ্ছিলেন সরোজিনী। আর নাতনির কাছে বসে প্রিয়গোপাল দুহাতের তেলোয় ঠেকিয়ে অভ্যস্তভাবে হাঁটু নাড়তে নাড়তে মন্তব্য করলেন, এত রাত্রি অবধি কোন গৃহস্থের বউ বাইরে থাকে? হ্যাঁ, এমন যে হবে সেটা আমি আগে থেকেই জানি। জানো তো, আস্তাবলের ঘোড়া আর ঘরের বৌঝির রাস যদি একবার ছেড়ে দিয়েছ তাহলে হয়েছে, থাক থাক, তোমাদের কার যে কতখানি মুরদ তা দেখা আছে আমার। এর মধ্যেই দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সুব্রত কোনো কথা না বলে সদরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে দিতেই তার স্ত্রী আরতি বাড়ি ঢুকল। সদর দরজায় আলোর ব্যবস্থা নেই। দরজা খুললেই গলির মোড়ের গ্যাসের আলোর খানিকটা ভেতরে এসে পড়ে। সেই আলোয় স্পষ্ট দেখা গেল আরতির চেহারা। দীর্ঘ দোহারা গড়ন, এই কমাসের মধ্যে যেন আরও ইঞ্চিখানেক বেড়েছে আরতি, কিংবা হাই হিল পরেছে বলেও হয়তো ওই রকম মনে হচ্ছে সুব্রতর। আরতির বাঁ হাতে ভ্যানিটি ব্যাগ, ডান হাতে একটা গ্লুকোজের টিন, আরও কি একটা ঠোঙা। মাথায় আঁচল নেই। আরতি বাড়ির মধ্যে ঢুকতেই সশব্দে দরজা বন্ধ করে দিল সুব্রত। আরতি বলল, আরে ও কি চললে নাকি? দাঁড়াও, এই হাতের জিনিসগুলো একটু ধরো দেখি। কেন? ধরোই না, মান যাবে না তাতে। মাথার কাপড়টা একটু ঠিক করে নি, বাবা মা রয়েছেন। সারা রাস্তাটা যখন বেঠিক হয়ে আসতে পারলে, ঘরে ওটুকু লজ্জা না দেখালেও চলবে। কথাটা বলেই হন হন করে সুব্রত ভেতরে চলে গেল। একটু বাদেই আরতি এসে ঘরে ঢুকল। সুব্রত সাহায্য ছাড়াই সে মাথায় আঁচল টানবার ব্যবস্থা করতে পেরেছে। হাতের জিনিসগুলো তাকের ওপর নামিয়ে রেখে আরতি জিজ্ঞাসা করল, কেমন আছে মন্দিরা? প্রথমে কেউ কোনো কথা বলল না। একটু বাদে সুব্রত বলল, সে খোঁজে তোমার কি কোনো দরকার আছে? আরতি এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে এগিয়ে গিয়ে ঘুমন্ত মেয়ের কপালে একটু হাত রেখে দেখল। দেখি, যাক, জ্বরটা এখন অনেকটা কম। পাশের ঘরে সুব্রতর ছোট ভাই বোনেরা পড়া মুখস্থ করছিল। আরতি সাড়া পেয়ে ছুটে এলো নীলা, নন্তু আর সন্তু। সন্তুর আগ্রহই সবচেয়ে বেশি। সে ছুটে আসতে আসতে বলে, বৌদি এসে গেছে, বৌদি এসে গেছে। কমলা লেবু এনেছো বৌদি? এনেছি। যাও পড়ো গিয়ে। রোজ তোমাদের কমলা লেবু না হলে চলে না, না? লেবুগুলো আজ কিন্তু একটু সস্তাতেই পেয়ে গেলাম বাবা। কাল যে লেবু আপনি 8টা এনেছিলেন, আজ তার চেয়েও বড় লেবু 10টা এনেছি 1 টাকায়।
আপনাকে ঠকিয়ে দিয়েছিল বাবা। বুড়ো মানুষকে সবাই ঠকায় মা, কিন্তু জিনিস কিনতে হয় দিনের বেলায় কিনবে। কেনাকাটার জন্যে এত রাত করাটা কি ভালো? কেনাকাটার জন্য রাত হয়নি বাবা, অফিসের কাজে আটকা পড়ে গিয়েছিলাম। তাছাড়া ট্রামের গোলমালেও খানিকটা দেরি হলো। তা তো বুঝলাম বাছা, কিন্তু মেয়েকে কি আর রাখা যায়? সে তো বিকেল থেকেই মা মা করেই যাচ্ছে। আরতি এ কথার কোনো জবাব না দিয়ে ৮ পৌরে একখানা শাড়ি তুলে নিল আলনা থেকে। তারপর পাশের ঘরে গিয়ে ঢুকল। তার পেছনে পেছনে সুব্রত এলো। দাঁড়াও, কথা আছে। এ কি, দরজা বন্ধ করছো কেন? কাপড়টা ছাড়তে দাও আগে। পরে ছেড়ো, আগে জবাব দাও আমার কথার। আমার নিষেধ সত্ত্বেও কেন অফিসে গেলে আজ? না গেলে চলবে কি করে? মেয়ের অসুখের জন্য বলছো তো? মন্দিরের সামান্য জ্বর কি পেটের অসুখের জন্য তুমি কামাই করতে পারো অফিস? আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া একা ফেলে রেখে তো যায়নি তোমার মেয়েকে। বাড়িতে তাকে আদর যত্ন করার মানুষ আর যে কেউ ছিল না তা তো নয়। আহ, অফিস তোমাকে আমি কামাই করতে বলিনি, কিন্তু যে অফিসের কাজে রাত ৮টা অবধি তোমাকে বাইরে থাকতে হয়, বাড়ির কারো সুবিধা অসুবিধা অসুখ বিসুখ পর্যন্ত দেখতে পারো না, তেমন অফিস তোমাকে কিছুতেই আমি করতে দেব না। দেরি তো আর রোজ রোজ হয় না। তাছাড়া চাকরি না করলেই বা চলবে কেমন করে? কি করে চলবে তা আমি বুঝব। আচ্ছা, এতদিন যে চাকরি করনি, তাতে কি অচল ছিল সংসার? তাছাড়া আমার যখন ভালো একটা পার্ট টাইম জুটে গেছে, কি দরকার তোমার অত কষ্ট করে? শেষ কথাটা বেশ নরম সহানুভূতির সুরেই বলল সুব্রত। আরতি আর জবাব দিল না। তাড়াতাড়ি কাপড় পরে পাশের রান্নাঘরে ঢুকল। রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে পান মুখে যখন শুতে এলো আরতি, শোয়ার সময় প্রসঙ্গটা ফের একবার উঠল। খাওয়া দাওয়ার পর সুব্রত বিছানায় শুয়েই একটা বই নিয়ে নাড়াচাড়া করছিল। আরতি ঘরে এলে কিছুক্ষণ পর হাতের বইটা বন্ধ করে একটু আধটু এ কথা ও কথার পর সুব্রত স্ত্রীকে বলল, শোনো, কালই একটা রেজিগনেশন লেটার ছেড়ে দিও। আচ্ছা, আমার চাকরি ছাড়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন হয়েছে বলো তো? হ্যাঁ, ও বাবা, আজকাল তোমার কথাবার্তার চমৎকার ধরন হয়েছে তো। না সত্যি, আজকাল আমার মেজাজটা সবসময় ঠিক থাকে না। আজ যে কিরকম ঘোরাঘুরিটা গেছে তা তো জানো না। সেই টালিগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম জানো। দেরি তো সেই জন্যই হলো। তবে হ্যাঁ, দেরি হলেও কাজ হয়েছে। ইন্দিরারা নেবে বলেছে একটা মেশিন। 12 টাকা রোজগারের ব্যবস্থা হয়ে গেল। রাত ৮টা অবধি যেখানে সেখানে তোমার ঘোরাঘুরি করার দরকার নেই, রোজগারেরও দরকার নেই। আচ্ছা, তুমি তো আগে কত উৎসাহ দেখাতে গো, এখন হলো কি? বললাম তো, তোমার রোজগারের আর দরকার নেই। টাকা এলে তো আর ফেলা যায় না, সংসারের কাজেই তো লাগে। কিন্তু টাকার চাইতেও বড় হলো প্রেস্টিজ, বড় পারিবারিক শান্তি। তাছাড়া আমি চাই না আমার স্ত্রী শুধু একটা টাকা আনা পাইয়ে থলি হয়ে থাক। তুমি আজকাল ঠিক যেন অনেকটা তোমার বাবার মতো কথা বলছো। হ্যাঁ বলছি, বলবার দরকার হয়েছে বলেই বলছি। সংসারের প্রয়োজনে তোমাকে আমিই চাকরি নিতে বলেছিলাম, আবার দরকার বুঝে আমি তোমাকে ছাড়তে বলছি। চাকরি তোমাকে ছাড়তে হবে আরতি। বেশ, আর কথা না বাড়িয়ে আরতি পাশ ফিরল। এ মৌনতা যে সম্মতির লক্ষণ নয় তা বুঝতে দেরি হল না সুব্রতর। দিনের পর দিন অদ্ভুতভাবে আরতির জেদ বেড়ে যাচ্ছে দেখে সুব্রত আশ্চর্য হয়ে গেল। অর্থের লোভ সীমা ছাড়িয়ে যাচ্ছে আরতির। একে তো সুব্রত কিছুতেই প্রশ্রয় দিতে পারে না। দিনরাত আরতির এই অর্থোপার্জনের চেষ্টাকে ভারী স্থূল মনে হয় সুব্রতর। মনে হয় আরতির সমস্ত সুকুমার বৃত্তি দিনের পর দিন যেন টাকার নিচে তলিয়ে যাচ্ছে। মাস 6 আগে গরজটা অবশ্য প্রথমে সুব্রতই দেখিয়েছিল। অফিস থেকে যা মাইনে পায় তা মাসের 15 দিন যেতে না যেতেই নিঃশেষ হওয়ার উপক্রম হয়। টিউশনির টাকাটা নিয়মিত পায় না,
ফলে পরের সপ্তাহের রেশন আর বাজারের টাকাটা সংগ্রহ করতে প্রতি মাসে প্রাণান্ত হয় সুব্রতর। সংসারে রোজগেরে সে একা হলেও পোষ্য অনেক। নিজেরা স্বামী স্ত্রী আর দুটি ছেলে মেয়ে, তাছাড়া আছেন বুড়ো বাপ মা আর ছোট ছোট 3টি ভাই বোন। ভাই দুটিকে স্কুলে দিতে হয়েছে। উল্টোডাঙার এক সরু গলির মধ্যে একতলায় ছোট ছোট দুখানা ঘর, তারই ভাড়া গুনতে হয় মাসে মাসে 45 টাকা। সাংসারিক খরচ ছাড়াও অসুখ বিসুখের খরচ আছে। লোকলৌকিকতাও কিছু না দেখলে চলে না। ফলে প্রতি মাসে জমার চেয়ে খরচের অঙ্কই ভারী হয়ে ওঠে। টাকা ধারের চেষ্টায় বেরিয়ে একদিন বন্ধুর বাড়ি থেকে শুধু হাতে ফিরে এলো সুব্রত। আরতি স্বামীর মুখ দেখেই সব বুঝতে পেরেছিল। কি গো, দেখা হলো না বুঝি? দেখা আর হবে না কেন? পরিমল দুঃখ জানিয়ে বলল তার হাতও এখন ভারী ঠাকা। বলল দুজনে মিলে চাকরি করছে, তবু সংসারের খরচের সঙ্গে পেরে উঠছে না। দুজনে মিলে মানে? দুজনে মিলে মানে মাধুরীও চাকরি করে আজকাল, মাস্টারি করে কি একটা গার্লস স্কুলে। সবাই তো আর আমাদের মতো নয়। পরিমলবাবুর স্ত্রী মাধুরীও তাহলে চাকরি নিয়েছে। তোমার আরো কয়েকজন বন্ধুর বউরাও তো চাকরি করে বলেছিলে না? হ্যাঁ, দুজন মাস্টারি আর একজন কেরানিগিরিও করে। পুরুষ হোক বা মেয়ে হোক, আজকাল বসে খাওয়ার কি জো আছে কারো? চেষ্টা চরিত্র করে তুমিও যদি একটা জোটাতে পারতে মন্দ হতো না। কিন্তু আমি 20 হোক 25 হোক যা আনতে, তাতেই সাহায্য হতো আমার। আমি চাকরি করব? আমাকে চাকরি কে দেবে? তাছাড়া তোমরাই কি আর চাকরি করতে দেবে? করতে নামলে কেউ কি আর ঠেকিয়ে রাখতে পারে? এতদিন আরতি সংসারের খরচ কমাবার চেষ্টা করে এসেছে। জমা খরচের খাতা খুলে খুঁটে খুঁটে দেখেছে কোথায় ছাঁটাই করলে খরচ কম করা যায়। এরপর স্বামীর সঙ্গে পরামর্শ করে সপ্তাহে 3 দিন নিরামিষ খাবার ব্যবস্থা করেছে। জামা কাপড়ের বেশিরভাগ নিজেরা কেচে নিয়ে ধোপার খরচ কমিয়েছে। কয়লার খরচ কমানোর জন্য সকালে বিকেলে গুল দিতে বসেছে নিজের হাতে। প্রতি মাসেই ভেবেছে সংসারের খরচটা অনেক কম হবে হয়তো এ মাসে। কিন্তু ঠিক সেই মাসেই হয়তো ছিঁড়ে গেছে শ্বশুরের পাঞ্জাবি, কাচতে গিয়ে ফেঁসে গেছে শাশুড়ির শাড়ি, না হয় মেয়ে পড়েছে কঠিন অসুখে, কিংবা পাড়ার সিনেমা হাউসে এসেছে খুব ভালো একখানা বই। লুকিয়ে লুকিয়ে একা তো আর দেখবার জো নেই, স্বাদ আহ্লাদ সকলেরই আছে। এরপর তার খেয়াল হলো কেবল খরচ কমানো নয়, আয় বাড়াবার দিকেও সে চেষ্টা করতে পারে। একেবারে মূর্খ তো সে নয়। ম্যাট্রিকটা পাশ করেছিল বিয়ের আগে, কলেজেও পড়েছিল বছরখানেক। তারপর বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি গাঁয়ে, সেখানে স্কুল কলেজ নেই। আরতির বাবা বলেছিলেন, বেশ তো, যদি পড়তেই চাস একটা বছর আমার বাসায় থেকে পরীক্ষা দে। ভয় নেই, শ্বশুরের থেকে খরচ নেব না। কিন্তু প্রিয়গোপাল রাজি হননি। আরতির বাবাকে ঠাট্টা করে বলেছিলেন, বেয়াই মেয়েকে যা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন, আগে তাই হজম করতে পারি কিনা দেখি, তারপর না হয় স্কুল কলেজে পাঠাবো। আর পুত্রবধূকে পুজোর ঘর থেকে গোয়াল ঘর পর্যন্ত সব দেখিয়ে শুনিয়ে দিয়ে বলেছিলেন, সব ভার এবার থেকে তোমার ওপর মা। ওই স্কুল বলো কলেজ বলো, সংসারের চেয়ে বড় বিশ্ববিদ্যালয় আর নেই মা। এখানে হাতে কলমে যা শিখবে 10টা ইউনিভার্সিটিরও সাধ্য নেই তা শেখায়। তারপর বছর 2 মধ্যেই জমিদারি সেরেস্তার চাকরিটা গেল প্রিয়গোপালের। প্রথমে গরুটা বিক্রি করে দিতে হলো। তারপর পুজোর মণ্ডপে ধূপ দ্বীপ থেকে নৈবেদ্যের থালা সবই সংক্ষিপ্ত হয়ে এলো। এরপরে এলো পাকিস্তানের হাঙ্গামা। 5 জন ভদ্র প্রতিবেশীর দেখা দেখি প্রথমত বাড়ির বয়স্কা বৌঝিদের কলকাতায় পাঠালেন প্রিয়গোপাল। কিন্তু সুব্রতর পক্ষে 2 জায়গায় খরচ চালানো সম্ভব ছিল না।
তার যে সাধ্যে কুলিয়ে উঠছে না সে কথা সে তার বাবার কাছে অকপটে স্বীকার করল এবং মাকে নিয়ে বাবাকেও কলকাতায় চলে আসার জন্য বলল। অবশেষে স্থাবর অস্থাবর খানিকটা ছাড়িয়ে খানিকটা জ্ঞাতি ভাইয়ের তত্ত্বাবধানে রেখে শেষ পর্যন্ত প্রিয়গোপালও চলে এলেন ছেলের বাসায়। ভেবেছিলেন 2-1 মাস থেকেই চলে যাবেন, কিন্তু যাই যাই করেও আর নড়তে পারলেন না। আজ নিজের অসুখ, কাল নাতির, তাছাড়া সহস্র অভাব অনটনের মধ্যেও কেমন এক ধরনের সুখও আছে শহরে থেকে। যৌবনের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন প্রায় সবাই এসে জড়ো হয়েছে শহরে। আনাচারেক পয়সা কোনো রকমে পকেটে করতে পারলেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া যায়। দেখা সাক্ষাৎ চলে পুরনো বন্ধুবান্ধব, কুটুম্ব স্বজনের সঙ্গে। চায়ের দোকানে, রেশনের লাইনে নতুন আলাপও মন্দ লাগে না। মাঝে মাঝে অবশ্য পুত্রবধূ আরতির কাছে আক্ষেপ করেন প্রিয়গোপাল। বাবা, শহর তো নয়, যেন সপ্তরথীর চক্রব্যূহ। এখানে খালি ঢোকবাড়ি পথ আছে বৌমা, বেরোনোর কোনো রাস্তা নেই। বেরোবেন কেন বাবা? থাকুন না আমাদের কাছে। তারপর আরতি দৈনিক কাগজের কর্মখালির বিজ্ঞাপনে চোখ বুলোয় আর খামের ওপর পোস্ট বক্সের নম্বর লিখে আবেদনপত্র পাঠায়। সে আবেদন নিজেই লিখে দেয় সুব্রত, অফিস থেকে নিজেই টাইপ করিয়ে আনে। আরতি শুধু সুন্দর হাতে নিজের নামটা সই করে। মাঝে মাঝে বেশ লাগে, যেন নতুন রোমাঞ্চের সন্ধান পেয়েছে দুজনে, নতুন ধরনের এক যৌথ সৃষ্টি। কিন্তু লক্ষ্য কেবল ভ্রষ্টই হয়, ভেদ আর হয় না। 2-1টা স্কুল থেকে ইন্টারভিউ হয়তো আসে, তারপর দেখা সাক্ষাৎ করে আসবার পর শোনা যায় তারা সেই পোস্টে একজন গ্র্যাজুয়েটকে পেয়ে গেছে। অবশেষে এলো ক্যানিং স্ট্রিটের মুখার্জি অ্যান্ড মুখার্জি ফার্ম থেকে দেখা করার আমন্ত্রণ। কিছুদিন আগে কয়েকজন ভদ্রঘরের তরুণী ডেমনস্ট্রেটর চেয়েছিলেন তাঁরা। মাইনে শুরুতে 100, ভবিষ্যতে উন্নতির আশা আছে। সুব্রত একবার একটু কিন্তু কিন্তু করেছিল। আরতির মনেও যে খুঁতখুঁত একটু ছিল না তা নয়। মাস্টারি বা কেরানিগিরির মতো তেমন সম্ভ্রান্ত চাকরি তো নয়। বন্ধুবান্ধবদের কাছে এ চাকরির কথা তেমন করে কি বলা যাবে? কিন্তু তখনই আরতির মনে পড়েছিল, মাইনে তো 100, সেটা তো আর ফেলনা নয়। এদিকে সুব্রত টিউশনির টাকাটাও নিয়মিত আদায় হচ্ছে না। ছাত্রটি ফেল করেছে, 1 মাসের টাকা হয়তো মারাই যাবে। একটু চুপ করে থেকে সুব্রত বলেছিল, আজকাল অবশ্য বাছাবাছির কোনো মানে হয় না, কতজনে কত কি করছে। আমি তো বাঁচতে চাইনি, কিন্তু যারা নেবে তারা তো বেছেই নেবে। ওদের কি পছন্দ হবে আমাকে? ইন্টারভিউতে কি পারবো আমি? তা কি করে বলবো, তবে আমি যদি বোর্ডে থাকতাম হয়তো পছন্দই করতাম। তাই না আরও কিছু? তুমি সবচেয়ে আগে অপছন্দ করতে। বঙ্কিমচন্দ্রের আমলের বাঙালিরা নিজের স্ত্রীর মুখই নাকি সবচেয়ে সুন্দর দেখত, তবে এখন তাদের দেখার চোখ বদলেছে। অসুস্থ শাশুড়িকে দেখবার নাম করে সুব্রতই অফিস যাওয়ার সময় স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল ক্যানিং স্ট্রিটে। 4 তলা বাড়ির দোতলা থেকে ঝুলছে মুখার্জি অ্যান্ড মুখার্জির সাইনবোর্ড। করিডোরে একদল মেয়ের ভিড়। সুব্রত নিচ থেকেই বলল, যাও, ভিড়ে পড়ো গিয়ে। মানে তুমি যাবে না আমার সঙ্গে? হ্যাঁ, তোমার ইন্টারভিউ হোক আর আমি স্বামী হয়ে সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে থাকি আর কি। আরে অত ঘাবড়াচ্ছ কেন? ভয় কিসের? না, কিন্তু আমি একা একা কেমন যেন মানে নার্ভাস। আরে কত মেয়ে এসেছে দেখো, কজন স্বামীকে নিয়ে এসেছে সঙ্গে। অবশ্য স্বামী অনেকেরই হয়নি, বেশিরভাগই কুমারী। তাছাড়া অফিসে জরুরি কাজ আছে আমার, দেরি করলে চলবে না। এই না মানে কি জিজ্ঞেস করবে বলো দেখি? আসলে না ভয় ভয় করছে, পারবো কি পারবো না। হোমা, না পারবার কি আছে? দোকানের কাজে এমন কিছু সব জানতাম মেয়ের তো আর দরকার নেই। চটপটে চালাক চতুর আছো কিনা তাই হয়তো দেখে নেবে। তাছাড়া যে জিনিসটা ওরা চেয়েছে সেই সেলাই টেলাই তো তোমার ভালোই জানা আছে, ভাব নাকি? আমি চলি, নয়তো আবার দেরি হয়ে যাবে।
যেতে যেতে আর একবার পেছন ফিরে তাকালো সুব্রত। আরতির মুখ দেখে মনে হলো বেশ একটু ঘাবড়ে গেছে, মায়াও হলো খানিকটা। নিজের প্রথম দিককার ইন্টারভিউগুলোর কথা মনে পড়ল। তখন সুব্রতও কি ঘাবড়াতো না? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল একটু। হাতে সময় থাকলে আর কাজের চাপ না থাকলে আরতির কাছেই সে থেকে যেতে পারত, কিন্তু আজ তার কামাই করা চলবে না মোটে। অফিস থেকে ফিরে আসার পর চায়ের সঙ্গে স্বামীকে সুখবরটা দিল আরতি। জানো, মোট 23 জন মেয়ে ছিল, 2 জন গ্র্যাজুয়েটও ছিল। তাদের মধ্যে 4 জনকে পছন্দ হয়েছে, ওই মুখার্জি আর মুখার্জির। আমি তার মধ্যে একজন। বাহ, কিন্তু কি করে বুঝলে যে তুমি মনোনীতাই হয়েছ? অমনোনীতাদের দলে পড়নি? তা কি আর বুঝতে বাকি থাকে? তাছাড়া ওই সিনিয়র মুখার্জি তো একরকম স্পষ্টই জানিয়ে দিলেন আসবার সময়, আমার সংসারে কে কে আছে, ছেলেপুলে রেখে আসতে পারবো কিনা, অভিভাবকদের মত হবে কিনা, খুঁটিনাটি সব জিজ্ঞেস করবার পর বলেই দিলেন আমাকে তাদের পছন্দ হয়েছে। 2-3 দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ওরা পাঠিয়ে দেবেন। এলো তাই। ইংরেজিতে চিঠি এলো আরতি মজুমদারের নামে। মুখার্জি অ্যান্ড মুখার্জি তাকে অস্থায়ীভাবে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করতে পেরে আনন্দিত হয়েছেন। কাজের যোগ্যতা দেখে 3 মাস পরে স্থায়ী পদের অধিকার দেওয়া হবে। সুব্রত জিজ্ঞেস করল, কাজটা কি? না, কাজ কিন্তু তেমন শক্ত কিছু নয়। ওই স্টেশনারি স্টোর্স ছাড়াও বোম্বাই থেকে নতুন এক ধরনের উলেন মেশিনের এজেন্সি নিয়েছে মুখার্জি অ্যান্ড মুখার্জি। সে মেশিনে শীতের সোয়েটার আর জাম্পার তৈরি হবে। গরমের দিনেও মেয়েদের নানা রকম জামা কাপড় তৈরি করা যাবে। প্রথমে যন্ত্রের ব্যবহার শিখে নিতে হবে কোম্পানিরই এক মেম সাহেবের কাছে। তারপর সেই মেশিন ব্যবহারের পদ্ধতি শিখিয়ে দিয়ে আসতে হবে ক্রেতাদের, মানে যারা কিনবেন সেসব মহিলাদের ঘরে ঘরে গিয়ে। দাম কত মেশিনের? 250 টাকা দামের মেশিন। প্রধানত শখেরই জিনিস, অবস্থাপন্ন বড়লোকের ঘরে ছাড়া বড় একটা বিক্রি হবে না। বেশ, বুঝলাম। মুখার্জি অ্যান্ড মুখার্জি এমন মেয়ে চান যে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এলেও অভিজাত পরিবারের মেয়েদের সঙ্গে রুচিসম্মতভাবে আলাপ ব্যবহার করতে পারবে। মোটের ওপর দেখতে সুন্দর, আচার আচরণ, কথাবার্তাও ভালো, এমন মেয়েই চায় মুখার্জি অ্যান্ড মুখার্জি। কি, তাই তো? আমার তুমি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, ভালো। কিন্তু এবার যে বাবা মাকে বিষয়টা বলতে হবে, আর গোপন রাখলে চলে না। তুমি বলো বাবাকে তোমাকে স্নেহ করেন। আর তোমাকে বুঝি করেন না? না, আমি কিছুতেই ওদের কাছে বলতে পারবো না। সুতরাং সুব্রতই বলল। প্রিয়গোপালের গড়গড়া থেমে গেল। খানিকক্ষণ গম্ভীরভাবে চুপ করে রইলেন। তারপর বললেন, এ কথা তুমি উচ্চারণ করলে কি করে ভম্বল? আমি বেঁচে থাকতে মজুমদার বাড়ির বউ চাকরি করবে, আর সেটা আমি চোখ মেলে দেখব? কি গো ভম্বলের মা, তুমি চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না যে? মা আবার এই ব্যাপারে? থামলে কেন? বলো বলো বলো। তবে তোমরা যে ভিতরে ভিতরে একটা কিছু পাকিয়ে তুলছো তা আমি গোড়াতেই টের পেয়েছিলাম। বেশ, করুক, বউ চাকরি করুক। তবে আমি কিন্তু এখানে আর থাকবো না। আমাকে তাহলে পটলডাঙ্গায় আমার দাদার কাছেই দিয়ে এসো। এরপর বন্ধুবান্ধব মহলে চাকুরিরতা স্ত্রী কার কার ঘরে আছে তার একটা লম্বা তালিকা দিল সুব্রত। কিন্তু প্রিয়গোপাল অটল রইলেন তার বক্তব্যে। যারা করে তারা করুক, কিন্তু আমাদের বংশে এসব কোনোদিন হয়নি আর হবেও না। বেশ, তাহলে সংসার কিভাবে চলবে তাই ভাবুন। আমি আমার সাধ্যমতো করছি, এক মুহূর্ত তো বসে নেই। কিন্তু এত বড় সংসার একা চাকরিতে চালিয়ে নিয়ে যাওয়ার সাধ্য কারোরই নেই আজকাল। প্রিয়গোপাল কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ ছেলের মুখের দিকে তাকিয়ে থেমে গেলেন। হাতুড়ির ঘায়ের মতো লাগলো একটা কথা। এত বড় সংসার। ভম্বলের সংসার বড় করেছেন তাঁরা।
স্বামী, স্ত্রী আর নাবালক 3টি ছেলে নেই। সেই খোঁটায় কি তাকে দিচ্ছে ভম্বল? এত বড় আঘাত বুড়ো রুগ্ন বাপকে ভম্বল দিতে পারল কি করে? সে কি কোনোদিন ছোট ছিল না? তাকে কি খাইয়ে পরিয়ে লেখাপড়া শিখিয়ে প্রিয়গোপাল মানুষ করে তোলেননি? নাকি মায়ের পেট থেকে পড়েই ভম্বল বড় হয়েছে, চাকরি করতে শিখেছে? দুঃখে ভাবাবেগে খানিকক্ষণ মুখ দিয়ে কথা বেরোল না প্রিয়গোপালের। তারপর যে অস্ত্র ছেলে তাঁকে ছুঁড়ে মেরেছে, সেই অস্ত্রেই তিনি ফের আঘাত করলেন ছেলেকে। দেখিয়ে দিলেন তাঁরও পৌরুষের ক্ষমতা। ক্ষীণ স্বরে বললেন, এত বড় সংসার, কাচ্চা বাচ্চা নিয়ে সব শুদ্ধ 7-8টা খাইয়ে, কিন্তু 17 বছর বয়সে 14টি পোষ্য আমি একা ঘাড়ে নিয়েছিলাম ভম্বল। তার জন্যে তোমার মাকে চাকরি করতে পাঠাতে হয়নি। সুব্রত জবাব দিতে পারত, বলতে পারত সেদিন আর নেই। তাছাড়া স্ত্রীর চাকরি করা মর্যাদাহানিও করে না। কিন্তু কোনো কথা না বলে নিজের সংকল্পে অটুট রইল সুব্রত। প্রিয়গোপালও বললেন তিনি তাঁর স্ত্রী আর ছোট ছেলেদের নিয়ে দেশে চলে যাবেন। কিন্তু মাসের শেষে কোথায় পথ খরচ পাবেন তিনি? আর নতুন ইংরেজি মাস না পড়লে সুব্রত তাঁকে যাওয়ার খরচও দিতে পারবে না। তবে শেষ পর্যন্ত সুব্রতই জয়ী হল, বজায় রাখল তার নিজের জেদ। তবে একে জেদ না বলে বোধহয় যুক্তিমার্গ বলাই ভালো। পরদিন চাকরিতে যাওয়ার জন্য শ্বশুর শাশুড়িরও খাবার আগে বেলা 9টা বাজতে না বাজতেই স্বামীর পাতে খেতে বসতে নিজেরও যেন বাঁধো বাঁধো লাগলো আরতির। সরোজিনী গম্ভীর মুখে পরিবেশন করে গেলেন। অর্ধেকের বেশি ভাত পড়ে রইল আরতির পাতে। সাধারণত রঙিন শাড়ি পরতেই পছন্দ করে আরতি, কিন্তু সেদিন পরল সরু পেড়ে সাদা খোলের শান্তিপুরী শাড়ি। গায়ের সাদা ব্লাউজের হাতায় সামান্য একটু এমব্রয়ডারির ছোঁয়া, গয়নার মধ্যে দুগাছা চুড়ি আর গলায় সরু হার। মুখে প্রসাধনের হালকা আভাস আছে কি নেই। খাওয়ার পরে একটা পান ছাড়া আরতির চলে না, কিন্তু আজ মুখে তুলল শুধু এক টুকরো সুপারির কুচি। পান খেয়ে অফিসে বেরোনো শোভন নয়। তাতে ঠোঁট দুটো লাল হয় ঠিকই, কিন্তু দাঁতের সাদা ভাবটা আর থাকে না। 13 বছরের ননদ নীলা এসে কানে কানে বলল, বৌদি আজ কিন্তু তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। নিন্দুক কোথাকার, অন্যদিন বুঝি খুব কুৎসিত দেখায় বৌদিকে। নীলার গাল টিপে দিয়ে সস্নেহে কথাটা বলে বাসা থেকে বেরোবার মুখেই এক ফ্যাসাদ বাঁধল। 1 বছরের ছেলে বাবলু তার ছোট পিসির কোল থেকে বারবার ঝাঁপিয়ে পড়ছে, মায়ের কাছে যাবে। এদিকে 3 বছরের মেয়ে মন্দিরা এসে আরতির শাড়ির খুঁট মুঠোর মধ্যে চেপে ধরে বায়না ধরেছে সেও তার মায়ের সঙ্গে চাকরি করতে যাবে বলে। আরতি মুখ ফিরিয়ে তার চোখের জল গোপন করে তারপর ফের মেয়ের দিকে তাকিয়ে সস্নেহে হাসল। আমি যাব, আমি যাব, আমায় নিয়ে চলো, আমি যাব। তোমার চাকরি ঠিক হোক আগে, তারপর আমি যাব, আমি যাব। কিন্তু মন্দিরা এখনই যাবে। প্রিয়গোপাল বাসা থেকে বেরিয়ে গেছেন, কিন্তু সরোজিনী ঘর থেকে বেরোলেন না। জেদ করেই ধরলেন না নাতি নাতনিকে। বললেন, কেন কেন চাকরি করতে যেতে পারে আর ছেলে মেয়ের ব্যবস্থা করে দিয়ে যেতে পারে না? জি চাকর রেখে যাক, ছেলে মেয়েকে আগলাবে। আমি কারো ছেলে মেয়ে রাখতে পারবো না বাবা। কত আশা করে বিয়ে দিয়েছিলাম ভম্বলকে, খুব খুব সুখ হলো আবার। হা ভগবান। লীলা, সন্তু, কি করছিসটা কি তোরা? মন্দিরা বাবলুকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারছিস না? দাদার ধমক খেয়ে নীলা আর সন্তু জোর করে সরিয়ে নিয়ে গেল মন্দিরা আর বাবলুকে। গলি ছাড়িয়ে বড় রাস্তা পর্যন্ত ছেলে মেয়ের কান্না ভেসে আসতে লাগল। স্বামীর সঙ্গে ট্রামে উঠে পাশাপাশি বসেও সেই কান্নার শব্দই বাজতে লাগলো আরতির কানে। ব্যাপার কি? বারবার বাইরের দিকে কি দেখছ অমন করে? না, মনটা ভারী খারাপ লাগছে। এমনিতে ওরা তো আমার কাছে মোটেই আসে না। ঠাকুরদা, ঠাকুমা কিংবা পিসি এদের কোলে পিঠেই থাকে। কিন্তু আজ দেখলে তো কাণ্ড, বোধহয় কাঁদবে। দেখলাম।
আজ সারাদিনই কিন্তু ওরা দুজনেই কাঁদবে। শুধু কি দুজন, আরও একজনের চোখের জল মিশে যাবে ক্যানিং স্ট্রিটে। এমনি করেই চাকরি করবে তুমি। সপ্তাহ যেতে না যেতেই আরতি সুব্রতকে দেখিয়ে দিল সত্যি কি করে চাকরি করতে হয়। আরতির অফিস পর্যন্ত হার মানল। ভোরে উঠে সংসারের যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরতির অফিস যাত্রার প্রস্তুতিও চলতে থাকে। সকালেই স্নান সেরে নেয়, চায়ের পর্বটা কোনো রকমে সারে, চোখ বুলিয়ে নেয় খবরের কাগজে। কিন্তু রান্নাঘরের পাট নিতান্ত অনিবার্যভাবেই পড়েছে সরোজিনীর ওপর। আরতি মাঝে মাঝে সাহায্য করতে যায়, মাছ তরকারি কুটে ধুয়ে দেয়। চাকরি হওয়ার আগে আরতি যেটুকু করত, সরোজিনী সেটুকুই করেন। রান্নার প্রধান দায়িত্ব নিতে হয় সরোজিনীকেই। হেসেল ঠেলতে ঠেলতে ক্ষোভ প্রকাশ করেন সরোজিনী। ছেলের বিয়ে দিয়ে খুব খুব সুখ হলো আমার। এই, এখন ওঠো, এরপর আর জল পাবে না, লেট হয়ে যাবে কিন্তু অফিসে। আমার লেট হওয়ার ভয় নেই, ঠিক সময় পৌঁছে যাব। তুমি না হয় একটু পরে গেলেই পারো। ওরে বাবা, পরে যাব? হিমাংশুবাবু মোটেই তা পছন্দ করেন না। মুখার্জি অ্যান্ড মুখার্জির হিমাংশু মুখুজ্জে বয়সের দিক থেকেই জুনিয়র, কিন্তু আধিপত্যে ও পদমর্যাদায় তিনি সিনিয়র। সাহেব মেজাজের মানুষ। সময় আর নিয়মানুবর্তিতা রক্ষার দিকে বিশেষ ঝোঁক আছে তার। এক চোখ অ্যাটেন্ডেন্স খাতায়, আর এক চোখ ঘড়ির কাঁটায় থাকে, কিন্তু সমান চোখে দেখেন সব কর্মচারীকে। মেয়ে পুরুষ বলে ভেদ করেন না। মেয়েদের জন্য আলাদা বসবার জায়গা অফিসে আছে, কিন্তু তাই বলে মেয়েদের জন্য আলাদা পক্ষপাত নেই তাঁর মনে। 30 থেকে 35-এর মধ্যে বয়স, দীর্ঘ বলিষ্ঠ গঠন তাঁর। রূপবান ঠিক বলা যায় না, তবে সুঠাম স্বাস্থ্য, সপ্রতিভতা ও বুদ্ধির ঔজ্জ্বল্যের জোরে সকলেরই দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অবস্থাপন্ন বড় ঘরের ছেলে, ভালোবেসে বিয়ে করেছেন মধ্যবিত্ত ঘরের একটি MA পাস মেয়েকে। আরতির মুখেই শুনেছে এসব সুব্রত। মৃদু হাসতে হাসতে আরতি বলেছিল তাকে, লাভ ম্যারেজ। গিন্নি এসেছিলেন তো অফিসে, ভারী মিষ্টি চেহারা। শুনতে শুনতে সুব্রতর মনে হয়েছিল হিমাংশু মুখুজ্জের চমৎকার স্বাস্থ্য আর তাঁর স্ত্রীর মিষ্টি চেহারার জন্য গর্বে যেন আরতি নিজেই গর্বিত। সুব্রতকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আরতি তার পাতে অসংকোচে বসে যায়, সরোজিনীকে খেতে দিতে বলে। এখন আর আরতির পাতে ভাত পড়ে থাকে না। সুব্রতর চেয়েও সে তাড়াতাড়ি খেয়ে নেয়। দেরি হয়ে গেলে কোনো কোনো দিন তার পাশেই একখানা থালা নিয়ে বসে পড়ে। সরোজিনী সরে যান। নীলা পরিবেশন করতে করতে মৃদু স্বরে বলে, আবার আলাদা কেন? একসঙ্গে বসে গেলেই তো পারতে বৌদি, বেশ হতো দেখতে। হচ্ছে তোমার, দাঁড়াও। স্বাভাবিক ঠাট্টাই আর কি। তবু কোথায় যেন খোঁচা লাগে সুব্রতর মনে। 3 দিন বাদে বাদে অফিসের শাড়ি বদলায় আরতি, আর একখানা ধুতিতে সুব্রতকে কমপক্ষে 4-5 দিন চালাতে হয়। কথাটা একদিন উল্লেখ করায় আরতি বলেছিল, মিস্টার মুখার্জি শ্যাবিনেস বড় অপছন্দ করেন। তিনি নিজে যেমন টিপটপ থাকেন, নিজের অফিসটিকেও তেমনই রাখতে চান। তবে আরতির গর্ব কেবল হিমাংশু মুখার্জিকে নিয়েই নয়। ভবানীপুর বালিগঞ্জের অভিজাত পরিবারের যেসব মহিলারা নতুন মেশিন কিনছেন, তাদের সেই মেশিনের ব্যবহার শেখাতে গিয়ে আলাপ হওয়ার পর তাঁদের নিয়েও আরতির গর্বের শেষ নেই। তাঁদের বিচিত্র প্যাটার্নের দোতলা তেতলা সব বাড়ি, গ্যারেজে গাড়ি পড়ে আছে নতুন নতুন মডেলের, কারো একখানা, কারো বা একাধিক। বাড়ির বড় বড় ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, রুচিসম্মত আসবাবে সাজানো। সুদৃশ্য কাচের আলমারিতে রাশি রাশি বাঁধানো বই, দেখলে চোখ মুগ্ধ হয়। মেয়েরা প্রায় সবাই রূপবতী, শিক্ষায় শালীনতায় মধুর স্বভাবা। আরতি যেখানেই যায় আদর আপ্যায়ন, খাতির যত্ন পায়। একদিন গিয়েছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এক মাড়োয়ারির বাড়ি। সে বাড়ির একটি সুন্দরী বউ নিয়েছে আরতিদের মেশিন। কেবল বউটিই সুন্দরী নয়, তার স্বামীও রূপবান। 25-26 বছর বয়স। মাড়োয়ারি হলে হবে কি,
ভুঁড়ি নেই, আলাপ ব্যবহারে খুবই ভদ্র। আসবার সময় তিনি সস্ত্রীক গাড়ি নিয়ে বেরোলেন, আরতিকেও না তুলে ছাড়লেন না। আরতির সব কথা শুনতে শুনতে সুব্রত ভুরু কুঁচকে জিজ্ঞেস করেছিল, তুমি উঠতে গেলে কেন তাদের গাড়িতে? বারে, তাতে কি হয়েছে? ভদ্রলোক অত করে বললেন। তাছাড়া তার স্ত্রীও তো ছিলেন সঙ্গে, দোষ কি? তারপর গাড়িতে কি গল্প হলো? মারোয়াড়ি ভদ্রলোকের তো খুব কৌতূহল, বুঝলে। আমাদের বাড়ি আর অফিস সম্বন্ধে অনেক কথা জিজ্ঞেস করলেন। তুমি বললে সব? বলবো না, তবে আমাদের বাড়ি সম্পর্কে সবটা বলিনি। জানো, ভদ্রলোকের সঙ্গে ইংরেজিতেও কথাবার্তা বলতে হয়েছে। তার স্ত্রী আবার ইংরেজি জানেন না, তার সঙ্গে আবার চালাতে হলো হিন্দি। তবে তার ড্রাইভারটি বাঙালি, ঢাকা জেলার লোক, তার সঙ্গে একেবারে নিজের মাতৃভাষা ব্যবহার করেছি। আচ্ছা, একসঙ্গে 3-3টে ভাষা, বুঝলে। তোমার কোনোদিন সুযোগ হয়েছে বলবার? এই ইংরেজি সত্যি সত্যি বলতে পারলে তো? কেন পারবো না? কলোকিয়াল ইংলিশ এডিথের সঙ্গে কথা বলতে বলতে আমার বেশ রপ্ত হয়ে গেছে। আত্মপ্রসাদে উচ্ছল উৎফুল্ল দুটি চোখে স্বামীর দিকে তাকিয়ে জবাব দিয়েছিল আরতি। এই এডিথের কথাও মাঝে মাঝে শুনেছে সুব্রত। আরতির অ্যাংলো ইন্ডিয়ান কলিগ মুখার্জি অ্যান্ড মুখার্জি তাকেও নিয়েছে। সাহেব পাড়ায় অথবা অন্যান্য অবাঙালি মহলে যেখানে যেখানে মেশিন বিক্রি হয়, সেখানে যায় এডিথ সিমন্স। বয়সে আরতির চেয়ে বড়ই হবে, কিন্তু এমন সেজেগুজে আসে যে ছোট দেখায়। আরতির কাছে তার রূপ বর্ণনা শুনতে শুনতে বেঁটে কালো, ঠোঁটে কড়া লিপস্টিক আর আঙুলের নখে পালিশ লাগানো একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ের চেহারা সুব্রত চোখে ভেসে উঠতেই সুব্রত সাবধান করে দেয়, খবরদার, ওসব মেয়ের সঙ্গে মিশবে না কিন্তু। তেমন আর কোথায় মিশি? একসঙ্গে কাজ করতে গেলে যতটুকু আলাপ পরিচয় রাখতে হয় ততটুকু, তার বেশি তো কিছু না। এই জানো, আগে কথায় কথায় কি বলতো? কি বলতো? আই কান্ট ফলো ইউ। তোমার ইংরেজি প্রায়ই জার্মান আর ইতালিয়ানের মতো শোনায়, তার চেয়ে তুমি হিন্দিতেই বলো। আমি হিন্দি জানি, কিন্তু আমিও ছাড়িনি। ও কি আমার মতো করে লেখাপড়া শিখেছে যে আমার ইংরেজি উচ্চারণের দোষ ধরতে যায়? আমিও এডিথকে শুনিয়ে দিয়েছি, তুমি ফলো করতে না পারো, কিন্তু আমিও নাচার মিসেস সিমন্স। এতদিন তোমাদের উচ্চারণ আমরা নকল করেছি, তোমাদের বদ বাংলা উচ্চারণ আমরা সহ্য করেছি। এখন দয়া করে আমরা যে ইংরেজি বলি তাই যথেষ্ট। এবার থেকে আমাদের উচ্চারণই তোমাদের রপ্ত করে নিতে হবে। কি বলো, ঠিক বলিনি? আরতি প্রথম মাসের মাইনে পেয়ে দেওর, ননদ আর ছেলে মেয়েদের জন্য লজেন্স আর লেবু, শাশুড়ির জন্য এক কৌটো ভালো জর্দা, অসুস্থ শ্বশুরের জন্য এক ঠোঙা আঙুর, আর স্বামীর জন্য এক টিন ভালো সিগারেট, আর নিজের দুটো ব্লাউজের জন্য 2 গজ অর্গ্যান্ডি কিনে এনেছিল। সুব্রত দেখে মুখ ভার করে বলেছিল, অর্ধেক টাকা বোধহয় বাজারেই রেখে এলে। ইস, তাই ভেবেছ বুঝি? হ্যান্ডব্যাগের ভেতর থেকে ছোট আর একটা ব্যাগ খুলে 100 টাকার একটা আস্ত নোট স্বামীকে বের করে দেখিয়েছিল আরতি। এই দেখো। সুব্রত একটু বিস্মিত হয়ে বলেছিল, তাহলে বাকি টাকাটা কোথায় পেলে? কি প্রথম মাসেই হিমাংশুবাবু কর্মচারীদের বকশিস টকশিস দিলেন নাকি? ইস, কি যে বলো না, ভারী বিশ্রী কথার ধরন তোমার। বকশিস দিতে আসবেন তিনি কোন সাহসে? আমি কি জি চাকর? বকশিস নয় মশাই, পাওনা। জানো, হিমাংশুবাবুর না দেওয়ার ইচ্ছে মোটেই ছিল না, আমরা জোর করে আদায় করে নিয়েছি। মানে? আরে বাবা, উলেন মেশিন বিক্রির কমিশন। এডিথ নিজের বন্ধু বান্ধবদের কাছে 2টো বিক্রি করেছে, আমি একটা, মল্লিকা আর একটা, আর রমা একটাও না। এজেন্টরা 12.5 থেকে 15% করে কমিশন পায়। কিন্তু আমরা অফিসে কাজ করি বলে হিমাংশুবাবু একেবারে ফাঁকি দেবার মতলব করছিলেন। হাসতে হাসতে বলেছিলেন, আরে, এ তো আপনাদের নিজেদেরই অফিস। মেশিনটার যত পাবলিসিটি হয় ততই আপনাদের পক্ষে ভালো, তাই না? আপনারা তো আর বাইরের কেউ নন যে আলাদা করে কমিশন দিতে হবে। কিন্তু এডি তো না ঝানু মেয়ে, তাকে ভোলানো অত সহজ নয়।
অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে তো, তার চোখে মুখে কথা। তবে সে নিজে মুখ খোলেনি। যোগ্যতার জন্য তো আমাকেই মিস্টার মুখার্জি একটু বেশি খাতির করেন, তাইও আমাকে চোখ টিপে দিয়েছিল। আর আমি বলেই বলে কয়ে শেষ পর্যন্ত 5% কমিশন আদায় করেছি, বুঝলে? আরতির উচ্ছ্বাস বাঁধ মানে না। সে বলেই চলে যে এই জন্য এডিথরা সবাই তার কাছে কৃতজ্ঞ। বেচারা রমা টাকা না পেয়ে মুখ কালো করে ফিরে যাচ্ছিল। আরতিরা সবাই মিলে চাঁদা করে তাকে রেস্টুরেন্টে খাইয়ে দিয়েছে, সেই সঙ্গে ভালো এক কৌটো স্নো উপহারও দিয়েছে। এইসব শুনতে শুনতে সেদিন অনেক দিন পর ভালো সিগারেট টেনেছিল সুব্রত। কিন্তু ঠিক যেন আগের মতো স্বাদ নেই। অফিসের মাইনে থেকে পুরো টাকা কোনোদিনই সুব্রত ঘরে আনতে পারে না। প্রভিডেন্ট ফান্ড আর রিফ্রেশমেন্ট রুমে টাকা 15 রেখে আসতে হয়। কিন্তু চাকরির প্রথম মাসেই মাইনে ছাড়া উপরি এনেছে আরতি। এদিক থেকে তার কৃতিত্ব আছে বই কি, কিন্তু পার্সেন্ট আর কমিশন কথাগুলোর মধ্যে কেমন যেন একটা কমার্শিয়াল গন্ধ। দামি সিগারেটের সুগন্ধকে তা ডুবিয়ে দিয়েছে। 100 টাকার নোটখানা প্রথমে শ্বশুরের কাছেই নিয়ে গিয়েছিল আরতি, কিন্তু প্রিয়গোপাল সে টাকা ছোননি। পুত্রবধূর দিকে মুহূর্তকাল জ্বলন্ত চোখে তাকিয়েছিলেন তিনি, কিন্তু আশ্চর্য, গলায় তাঁর আগুন ঝরেনি, চাপা কান্না ঝরেছিল যেন। আর্দ্র স্বরে প্রিয়গোপাল বলেছিলেন, আমাকে আমাকে অপমান করতে এসেছো মা? না বাবা, প্রণামী দিতে এসেছি। আজ শুনেছি আপনার জন্মদিন। না না না, ভুল শুনেছ তুমি। আজ আমার মৃত্যুদিন। যত মধুর করেই বলো না মা, ওটা প্রণামী নয়, ঘুষ। তোমরা ঠিকই জানো এই ঘুষ কোনো না কোনো রকমে আমাকে নিতেই হবে, তাই এত সাহস তোমাদের। আহ, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? প্রথম মাসের মাইনে বউটা কত স্বাদ করে দিতে এলো, আর তুমি অমন যাতা বলে ওকে কাঁদিয়ে দিচ্ছ। নাও না, নাও হাত পেতে নাও। না না, আমি নেব না। যদি নিতে হয় তো তুমি নাও ভম্বলের মা। সরোজিনী ছেলে আর ছেলের বউয়ের পক্ষ নিয়ে স্বামীকে তিরস্কার করলেও রুগ্ন শয্যাশায়ী শ্বশুরের ঝোঁকের মাথায় বলা কথার ভঙ্গিতে আরতির বুকের মধ্যেটা ব্যথায় মোচড় দিয়ে উঠেছিল। সরোজিনীর হাতে টাকাটা দিয়ে চুপ করে বেরিয়ে এসেছিল আরতি। আসলে জমিদারি সেরেস্তার কাজে ঘুষ তো প্রিয়গোপাল মাঝে মাঝে নিয়েছেন, কেবল প্রজাদের কাছ থেকে নয়, প্রজাদের বউয়েরাও সিকিটা আধুলিটা যে যা পেরেছে দিয়েছে তাকে। তারাও বলেছে প্রণামী। তখন ফেরাননি প্রিয়গোপাল, তাদের কাছে হাত পাতাই ছিল দস্তুর। সত্যি সত্যি যেন ন্যায্য প্রণামী তখন আদায় করেছেন প্রিয়গোপাল। কিন্তু আজ পুত্রবধূর এই প্রণামীর স্বরূপ তাঁর বুঝতে বাকি নেই। তাঁর আদর্শ, তাঁর সংস্কার, তাঁর সম্পূর্ণ ব্যক্তিত্বকে মাত্র ওই 100 টাকার একখানা নোটে যেন কিনে নিতে এসেছে আরতি। যৌবনে কি এমন শত শত টাকা রোজগার করেননি প্রিয়গোপাল? শত শত নোট ওড়াননি হাওয়ায়? তাই আজ আরতির এই স্পর্ধা তাঁর পৌরুষকে আঘাত করল। অবশ্য তারপর থেকে সবই প্রায় আবার স্বাভাবিক হয়ে এসেছিল। কেবল স্বাভাবিক নয়, আগের চাইতে সচ্ছল হয়ে উঠেছিল সংসার। বাসায় একটি ঝিকেও রাখা হয়েছে, বাইরের সব কাজকর্ম সেই করে। ইচ্ছে করলে তাকে দিয়ে রাঁধানো যায়, কিন্তু যাতে বামুন নয় বলে প্রিয়গোপাল আর সরোজিনী আপত্তি করেছেন। নীলা এতদিন বাড়িতে পড়ত বৌদির কাছে, এবার থেকে তাকেও স্কুলে দেওয়া হয়েছে। অসুবিধের আর তেমন কোনো কারণ নেই, কিন্তু সাংসারিক সুবিধেটাই তো সব নয়। সুব্রতর মনে হয় সংসারের চেহারাটাও দিনের পর দিন বদলে যাচ্ছে। প্রথম প্রথম হয় পাতে না হয় সঙ্গে খেতে বসত আরতি, কিন্তু আজকাল সুব্রতর আগেই সে বেরিয়ে যায়। তাদের অফিস আধ ঘন্টা এগিয়ে এসেছে, 9:30 বসে আজকাল। সুব্রতকে আরতি জানিয়েছে যে আরতিরা আপত্তি করেছিল,
আমাদের আপত্তি শুনলে তো। মিস্টার মুখার্জি কি বললেন জানো? বললেন, আহা, এস্টাবলিশমেন্ট খরচ তো দেখেছেন। বলছি, গোড়ায় খেটে খুঁটে কোম্পানিটাকে একবার দাঁড় করিয়ে দিন, তারপর দুপুর বিকেল যখন খুশি আসবেন। কিন্তু এই প্রথম প্রথম দয়া করে একটু সকাল সকালই আসতে হবে সবাইকে, বুঝলেন তো? সেই 5%-এর জের, বুঝেছো? আমরাও এর ওষুধ জানি, দেখা যাক। আরতির নিগূঢ় রহস্য করে বলা কথার জবাবে সুব্রত শুধু একটু হেসে সংক্ষেপে সায় দিয়েছিল মাত্র। প্রথম দিন কয়েক অফিস যাওয়ার সময় স্ত্রীর সঙ্গে একই ট্রামে উঠত সুব্রত। ট্রামের হাতলে ঠেকত পরস্পরের হাত, একই বেঞ্চে দুজনে বসত পাশাপাশি, ঠিক গা ঘেঁষে নয়, বরং একটু দূরে দূরে ফাঁক রেখে। কিন্তু সেই ফাঁকটুকু ভরে উঠত রোম্যান্সে। হ্যাঁ, বিবাহিতা স্ত্রীর পাশে বসেও রোমাঞ্চ হয়েছে সুব্রতর। আঁটো সাঁটো ভঙ্গিতে শাড়ি পরে অফিসে বেরোয় আরতি। একটু চটুল স্বভাবের ওপরে পড়ে গাম্ভীর্যের আবরণ। ট্রামে বাসে পথে ঘাটে সংযত গম্ভীরভাবে চলতে সুব্রত শিখিয়ে দিয়েছে তার স্ত্রীকে। সে উপদেশ আরতি অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনকি স্বামীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটতে দেয়নি। যেতে যেতে খুব কম কথা হয় দুজনের মধ্যে, যেন সবে সামান্য পরিচয় হয়েছে, খুলতে শুরু হয়েছে অসামান্য রহস্যের আবরণ। কল্পনা করে ভারী অদ্ভুত লাগে সুব্রতর। প্রেম করে বিয়ে তার হয়নি, কিন্তু বিয়ের পর প্রেমের স্বাদ প্রথম বছরে যা ছিল, দ্বিতীয় তৃতীয় বছরে তা যেন অনেকখানি পানসে হয়ে গিয়েছিল। আরতির অফিস যাওয়া শুরু হলে প্রথম কদিন নতুন করে যেন সেই প্রথম বছর ফিরে এলো। একবার তো সুব্রতর এমনও মনে হলো এ কেবল বিয়েরই প্রথম বছর নয়, এ যেন বিয়ের আগে কোনো প্রেমের প্রথম বছর। আরতি যেন শুধু আর অতি পরিচিতা নিত্যকার জীবনসঙ্গিনী নয়, সেই সঙ্গে মাত্র আধ ঘন্টার যাত্রা সঙ্গিনীও। সহজলভ্য স্ত্রীর পরস্ত্রীর মতো সুদূর দুর্ভেদ্য রহস্যময় রূপ প্রথম কদিন বেশ উপভোগ করল সুব্রত। কিন্তু অফিসের সময় বদলে যাওয়ায় সেই যৌথ যাত্রার রোম্যান্স শেষ হয়ে গেল। সুব্রতর অনেক আগে আরতি খেয়ে বেরিয়ে যায়। আগে আগে ছুটির দিনে বেলা 2টোর সময় যখন বন্ধুদের বাড়ি থেকে আড্ডা দিয়ে ফিরত সুব্রত, দেখত সবাই খেয়ে ঘুমিয়েছে, কিন্তু আরতি শুকনো মুখে বসে আছে তার ভাত নিয়ে। সুব্রত রাগ করত। তুমি খেয়ে নিলে না কেন? আমার কি আর জায়গা আছে পেটে? তাহলে আমারও নেই, আমিও খাবো না কিছু। উফ, কি যন্ত্রণা। সুব্রত ভেতরে ভেতরে খুশি হতো অনেক বেশি। আর এখন সুব্রত খাওয়ার আগেই আরতি যখন আঁচিয়ে এসে তোয়ালেতে মুখ মুছতে থাকে, তখনকার সঙ্গে এখনকার দিনের তুলনাটা সুব্রতর মনে পড়ে যায়। কেবল তাই নয়, বিকেলে বেশিরভাগ দিনই চা করে বিছানা ঝাড়ে কুমুদিনী ঝি, কারণ ফিরতে আরতির সন্ধে উতরে যায়। হাঁপাতে হাঁপাতে এসে কোনো দিন টান টান হয়ে শুয়ে পড়ে। তখন তাকে গার্হস্থ্য কাজে ডাকা মানে নিষ্ঠুরতা। কুমুদিনীকে বলে বলে সব কাজই শিখিয়ে দিয়েছিল আরতি। সেই সঙ্গে শিখিয়েছে পরিচ্ছন্নতার মাহাত্ম্য। কাজ খুব গুছিয়ে পরিপাটিভাবেই করে কুমুদিনী। বয়স 40-এর কাছাকাছি হলেও দেখতে বেশ স্বাস্থ্যবতী, খুব খাটতে পারে, কাজে কোনো আলস্য নেই। তবু মনটা খুঁতখুঁত করে সুব্রতর। অকারণে বিরক্তি আসে, মেজাজ বিগড়ে যায়। বউয়ের কাজ কি ঝিকে দিয়ে চলে? কিন্তু কেবল ব্যক্তিগত সুখ সুবিধের জন্য মন খারাপ করবার ছেলে সুব্রত নয়। বউ যদি চাকরি করে আর সে চাকরিতে যদি সময় আর সামর্থ্য দুই বেশি দিতে হয়, দাম্পত্য জীবনের চেহারা তো একটু আধটু বদলাবেই, তাতে আপত্তি নেই সুব্রত। কিন্তু আরতির মনের চেহারা যেভাবে বদলাতে শুরু করেছে, সেটাকে তেমন সুলক্ষণ বলে ভাবতে পারছে না সুব্রত। আগে ছেলে মেয়েদের সাজসজ্জার দিকে ভারী লক্ষ্য ছিল আরতির।
রোজ নিজের হাতে তাদের কাজল পরাতো, পাউডার মাখাতো, মাথা আঁচড়ে জুতো পরিয়ে দিত। এসব না করলে আরতি যেন স্বস্তি পেত না। এখন সেসব গেছে, কেবল সময় নেই বলেই নয়, সুব্রতর মনে হয় যেন মনও নেই। এখন ছুটি ছাটার দিন ছাড়া ছেলে মেয়েদের আদর যত্ন বেশিরভাগই সুব্রতর মা আর ঝিয়ের ওপর দিয়ে আরতি নিশ্চিন্ত হয়েছে। আগের অনেক কিছুই বদলেছে আরতির। গানের শখ, সেলাইয়ের শখ, মাসিক কাগজের গল্প পড়বার শখ পর্যন্ত চলে গেছে। কারণ সময় কুলোয় না। যেটুকু সময় পায় সেটুকু সময়ও মেশিন বিক্রির চিন্তা ঘোরে তার মাথার মধ্যে। মেশিন বিক্রির চেষ্টায় সমস্ত শহরের পরিচিত মহলে ঘুরে বেড়ায় আরতি। টাকা অবশ্য আসে, কিন্তু সেই সঙ্গে আরও কথা আসে কানে। ট্রামে বাসে বড় বেশি ঘোরে আরতি, বড় বেশি মেশে স্ত্রী পুরুষ সকলের সঙ্গে। ঘরের বউ ঝিদের পক্ষে এতটা স্বাধীনতা কি ভালো? গাঁয়ের যেসব লোক সম্প্রতি শহরে এসেছেন তারাই বাড়ি বয়ে এসে সব খবর দিয়ে যান প্রিয় গোপালকে। তিনি মাঝে মাঝে চটেন, চেঁচান, কোনোদিন বা নিতান্ত শান্তভাবে ছেলের কাছে ঘটনাটা বিবৃত করেন মাত্র। ভবানীপুর অঞ্চলের কোনো এক রেস্টুরেন্টে এক অপরিচিত যুবকের সঙ্গে আরতি নাকি চা খাচ্ছিল। নিজের চোখে দেখেছেন সুব্রতদের গাঁয়ের সুবোধ ভদ্র। সুব্রত স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, ব্যাপারটা কি? কোনো অপরিচিত ভদ্রলোক চা খাইয়েছেন তোমাকে? খেপেছ? চা কি অতই সস্তা যে অপরিচিত ভদ্রলোকেরা দল বেঁধে 6 পয়সা 2 আনা ব্যয় করে আমাকে চা খাওয়াবে? শৈলেন্দা তোমাদের ভদ্রমশাইয়ের কাছে অপরিচিত হলে কি হবে? আমাদের ফ্যামিলিতে খুবই পরিচিত। বিয়ে করেছেন আমার মামাতো বোনের ননদ কল্যাণীকে। ও আচ্ছা। শৈলেন্দাকে গছালাম একটা মেশিন। নিজের কমিশন থেকে কিছু ছাড়তে হলো, শত হলেও কল্যাণীর বর, সেই খাতিরে কিছু সস্তায় করিয়ে দিলাম। আর সেই কৃতজ্ঞতায় চা আর ফাউল কাটলেট খাওয়ালেন শৈলেন্দা। সুব্রত চোয়াল শক্ত হয়। সেই টাকা আনা পাই, সেই স্থূল ব্যবসায় বুদ্ধি। এর চেয়ে আরতি যদি বলতো, শৈলেন্দার একটু দুর্বলতা ছিল আমার ওপর, সেই দিনগুলির কথা মনে করে 2 কাপ চা খেলাম আমরা, তাও যেন সুব্রতর এত অসহ্য লাগতো না। কে জানে, সম্পর্কটা হয়তো সেই ধরনেরই ছিল। আজ সেই সুবাদে আরতি তার কাছে কমিশনের লোভে মেশিন বিক্রি করে, আর সেই খাতিরে শৈলেন 5 টাকা কমে মেশিন কিনে 2 টাকা ব্যয় করে রেস্টুরেন্টে। মাথার মধ্যে ক্রমশ জট পাকায় সুব্রতর। তারপর একদিন সুব্রত সত্যিই গিয়ে হাজির হলো আরতিদের ক্যানিং স্ট্রিটের অফিসে। যাবে যাবে প্রথম থেকেই ভাবছিল, কিন্তু স্ত্রীর অফিসে গিয়ে আমি অমুক দেবীর স্বামী বলে পরিচয় দিতে সংকোচ হতো বলেই যায়নি এতদিন। শেষে সংকোচের কাছে হার মেনেছে কৌতূহল। তার মনে হলো হিমাংশুবাবুর সঙ্গে একবার গিয়ে দেখা করা দরকার। তাকে বলতে হবে অ্যাপয়েন্টমেন্টের সময় যেসব শর্ত ছিল তা তিনি পুরোপুরি মানছেন না। মানে পুরোপুরি 16 আনার ওপরে 18 আনা আদায় করে নিচ্ছেন। কনফাইনমেন্ট বেশি করেছেন, খাটুনি বাড়িয়েছেন। এ সম্বন্ধে তাঁর সঙ্গে একবার খোলাখুলি আলাপ করা দরকার। অফিস থেকে ঘণ্টাখানেক আগে বেরিয়ে সুব্রত গিয়েছিল ক্যানিং স্ট্রিটের মুখার্জি অ্যান্ড মুখার্জিতে। নিচের তলায় স্টেশনারি দোকান, সেখানে 2টি অপরিচিত বাঙালি মেয়েকে দেখতে পেল সুব্রত। পুরুষ ক্রেতাদের ভিড় জমেছে। প্রৌঢ় গোছের আরও 2 জন কর্মচারী কাজ করছেন একদিকে। কাউন্টারের আরেক দিকে বসেছেন বুড়ো ক্যাশিয়ার। সেখানে আরতি নেই। ভাগ্যই বলতে হবে সুব্রতর যে স্ত্রীর সঙ্গে এখানে চোখাচোখি হয়নি। হিমাংশু মুখার্জির নাম করতে দারোয়ান নিয়ে গেল দোতলায়। চেয়ার, টেবিল, ফ্যান, ফোনে সাজানো পুরো অফিস। 4-5 লোক মাথা গুঁজে কাজ করছে। আরতির সঙ্গে এখানেও দেখা হলো না। নাম লিখে স্লিপ পাঠাতে সঙ্গে সঙ্গে সাদর আহ্বান এলো। হিমাংশুবাবু নিজেই উঠে এসে তাকে নিয়ে গেলেন নিজের কামরায়। আরে আসুন আসুন আসুন। সে কি, আপনি চেনেন আমাকে? আরে না চিনবার কি আছে,
মিসেস মজুমদারের অফিসিয়াল চিঠিপত্র তো আপনার কেয়ারেই যায়। প্রপার নেম আমি ভুলি না। আর তাছাড়া একদিন আপনাকে দূর থেকে দেখিয়েও ছিলেন মিসেস মজুমদার। ওনাকে অনেক দিনই বলেছি আপনাকে নিয়ে আসতে, কিন্তু আপনারই বোধহয় সময় হয়নি। ওনারও একটু সংকোচ ছিল হয়তো। না না, সংকোচের কি আছে? সত্যি কিছু নেই, আমরাও পূর্ববঙ্গের মানুষ মশাই, অত সংকোচ টঙ্কোচের ধার ধারিনি। দেশের মানুষ দেখলে রেখে ঢেকে আলাপ করতে জানিনি, একেবারে প্রাণ খুলে দিই। ও তাই নাকি? আপনিও পূর্ববঙ্গের? কোন জেলার? খোদ ঢাকার। সিগারেট চলে তো? হ্যাঁ। এই নিন, আপনাদের বাড়িও তো মুন্সিগঞ্জ সাব ডিভিশনে। সবই শুনেছি মশাই। এবার দেশলাই জেলে প্রথমে সুব্রত সিগারেটটা ধরিয়ে দিলেন হিমাংশু মুখার্জি, তারপর নিজেরটা ধরালেন। সত্যিই খুব বলিষ্ঠ, লম্বা চওড়া, স্বাস্থ্যবান পুরুষ। মিহি ধুতি ও আদ্যির পাঞ্জাবিতে তাঁকে চমৎকার মানিয়েছে। চওড়া কপাল, বড় বড় চোখ, গোল ভরাট মুখ। ছাইদানিতে সিগারেট ঝাড়লেন হিমাংশুবাবু। সুব্রত লক্ষ্য করল তাঁর হাতের দু আঙুলে দুটো হীরের আংটি জ্বলজ্বল করছে। হিমাংশুবাবু আর একবার আত্মপরিচয় দিলেন। সব বাঙাল মশাই, সব বাঙাল। কোনো চিন্তা করবেন না, বাঙালে বাঙালে একেবারে ছেয়ে ফেলেছি আমরা। ওই ব্যবসা বাণিজ্যের প্রায় 12 আনা তুলে আনতে হলো পাকিস্তান থেকে, কিন্তু চুপচাপ তো আর বসে থাকা যায় না হাত পা কোলে করে। ভাবলাম দেখি কপাল ঠুকে আর ঢিল ছুঁড়ে। ভাগ্য পরীক্ষা করতে আমরা পূর্ববঙ্গের লোক তো কোনোদিনও পিছপা হয়নি। আর পূর্ববঙ্গের লোক ছাড়া হঠাৎ মেয়েদের জন্য এমন একটা নিউ লাইন কেই বা খুলতে সাহস করতো? হ্যাঁ, পূর্ববঙ্গের লোক না হলে আপনি কি আর এত সহজে পাঠাতেন আপনার? হঠাৎ থেমে গেলেন হিমাংশুবাবু। ছাইদানিতে সিগারেটের মুখটা ফের একটু ঝেড়ে নিয়ে হেসে বললেন, একটু অপেক্ষা করতে হবে আপনাকে সুব্রতবাবু। মিসেস মজুমদার বউবাজারের দিকে বেরিয়েছেন একটু, এই ধরুন 5-7 মিনিটের মধ্যেই ফিরে আসবেন। আউটডোর ডিউটিটাই বোধহয় বেশি আপনাদের এখানে, না? আগে তা একটু বেশি। আসলে এই নতুন ধরনের মেশিন তো, প্রথম দিকে একটু পুশিং সেল দরকার। তারপর একবার চালু হয়ে গেলে হ্যাঁ। তবে এ কথা মনে করবেন না যে প্রকাশ্যভাবে ক্যানভাস করার জন্য মেয়েদের আমরা বাইরে পাঠাই। ওরা ওই ডেমনস্ট্রেট করেন, কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখিয়ে দেন। তবে হ্যাঁ, মিসেস মজুমদার এদিক থেকে খুব এফিশিয়েন্ট হ্যান্ড। যেসব পার্টির বাড়ি তিনি গেছেন সব জায়গা থেকে আমরা খুব ভালো রিপোর্ট পেয়েছি। আসলে কি জানেন তো, যে বাড়িতে মিসেস মজুমদার যান সে বাড়িতে অন্য কোনো মেয়েকে পাঠাবার উপায় নেই। পার্টির পছন্দ হয় না, তারা খুঁত খুঁত করেন। মিসেস মজুমদারকে ছাড়া চলে না তাদের। আলাপ আলোচনায় কাজে সব দিক থেকেই তিনি পার্টিকে একেবারে খুশি করতে পারেন। বসে বসে স্ত্রীর প্রশংসা শোনে সুব্রত। অন্য একজন পুরুষের মুখে স্ত্রীর প্রশংসা। চাকরিতে পাঠাবার সুযোগ না হলে স্ত্রীর এসব গুণ সুব্রতর কাছে অনাবিষ্কৃত থাকত। চা এলো, সেই সঙ্গে চলল দেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার আলোচনা। হিমাংশুবাবু বললেন, ব্যবসা বাণিজ্যে তেমন সুবিধে করা যাচ্ছে না মশাই, দিনের পর দিন খারাপ হচ্ছে ব্যাপার। ঢাকা নারায়ণগঞ্জের আড়ত থেকেও একই রকম সব খবর আসছে। নিজের অভিযোগগুলো উত্থাপন করবার ঠিক যেন সুযোগ পেল না সুব্রত। তাছাড়া কেমন যেন নিরর্থকও মনে হলো সেসব কথা। একটু বাদে সত্যিই এসে উপস্থিত হলো আরতি। পেছন পেছন চাকর এসেছে ছিট কাপড়ে ঢাকা লম্বা মতো একটা যন্ত্র হাতে নিয়ে, অনেকটা সেতারের মতো দেখতে, কিন্তু বাদ্যযন্ত্র নয়, সেলাই যন্ত্র। স্বামীকে দেখে একটু অপ্রস্তুত হলো আরতি। সুব্রত হঠাৎ কি বলবে ভেবে পেল না, কিন্তু হিমাংশুবাবুর সপ্রতিভতা অটুট আছে। তিনি হেসে বললেন, এই তো আসুন আসুন মিসেস মজুমদার, আমাদের নতুন একজন কাস্টমার এসেছেন। কখন এসেছো? এই তো খানিকক্ষণ। হঠাৎ আর একদিনের কথা মনে পড়ে গেল সুব্রতর। বিয়ের বছরখানেক পরে
আরতির কলেজের একজন বন্ধু এসেছিল দেখা করতে। ভারী লাজুক নম্র স্বভাবের ছেলে, নাম ছিল বুঝি পুলিন। খানিকটা ভয়, খানিকটা ঈর্ষার চোখে তাকাচ্ছিল সে সুব্রতর দিকে। সুব্রত পরম দাক্ষিণ্যে মুখ চেপে হেসেছিল। তারপর আরতি ঘরে ঢুকতে প্রায় ঠিক এই ভঙ্গিতেই বলেছিল, এসো আরতি, দেখো কে এসেছেন, চিনতে পারো নাকি? সেদিন আরতি আর পুলিন কেউ কোনো কথা বলতে পারেনি। কিন্তু হিমাংশুবাবু আর আরতির সম্পর্ক তো এখানে সম্পূর্ণ অন্যরকম। হিমাংশুবাবু তার প্রণয়ের প্রতিদ্বন্দ্বী নন, তার স্ত্রীর শ্রমের অংশীদার। মাত্র 100টি টাকা দিয়ে আরতির বেশিরভাগ শ্রম আর সামর্থ্যকে তিনি কিনে নিয়েছেন। স্ত্রীর কাছ থেকে সেই জন্যই পর্যাপ্ত পরিমাণে সেবা শুশ্রূষা পাচ্ছে না সুব্রত। এখানে পুলিনের মতোই তার অবস্থা। কিন্তু সুব্রত ভেবে দেখল, যতক্ষণ চাকরি করছে আরতি হিমাংশুর অফিসে, ততক্ষণ নিজের 16 আনা স্বামিত্বের দাবি তোলবার কোনো মানে হয় না। স্ত্রীর দেহ মন তারই, কিন্তু দৈহিক শ্রমের 10 আনার শরিক হিমাংশু মুখার্জি। তারপর সুব্রতর সামনেই হিমাংশু আরতির সঙ্গে অফিস সংক্রান্ত আলোচনা শুরু করলেন, ঠিক যেমন পুলিনের সামনে আরতির সঙ্গে সুব্রত পারিবারিক সাংসারিক আলোচনা তুলেছিল। জিজ্ঞেস করেছিল কি কি আসবে বাজার থেকে, বাবার জন্য সেদিনই ডাক্তার ডাকার দরকার আছে নাকি। হিমাংশুবাবুও তেমনি বলতে লাগলেন, আচ্ছা, মল্লিকাদের ওখানে আর কদিন যেতে হবে আপনাকে? আর শ্যামবাজার থেকে যে 3টে অর্ডার আসার কথা ছিল? মিস্টার মুখার্জি, আমি আজ চলি। ও, চললেন? আসবেন কিন্তু মাঝে মাঝে, পায়ের ধুলো দিলে আমি ভারী খুশি হব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একদিন মিসেসকে নিয়ে যাবেন না আমাদের একডালিয়া রোডের বাড়িতে? আমার স্ত্রী ভারী খুশি হবেন। হ্যাঁ নিশ্চয়ই। মিস্টার মজুমদার, মিসেস মজুমদার অবশ্য কিছু না বললেও আমি বুঝি, বুঝলেন তো। ছেলে পুলে নিয়ে ঘর সংসার এতক্ষণ আটকা থাকতে খুবই কষ্ট হয়, সব বুঝি আমি। আমরাও তো গৃহস্থ মানুষ, ঘর সংসার আছে, কিন্তু বুঝেও কি করব বলুন তো? সবাই মিলে খেটে খুঁটে বিজনেসটা তো আগে দাঁড় করাতে হবে। যা দিনকাল পড়েছে, তার উপর যা বাজার, দেখতেই তো পাচ্ছেন। একটা হিউজ এস্টাবলিশমেন্ট চার্জ দিয়ে আর কিচ্ছু থাকে না মশাই, কিচ্ছু থাকে না আর। হাত তুলে নমস্কার জানিয়ে বেরিয়ে আসে সুব্রত। যে কথা বলবার জন্য সে এসেছিল, হিমাংশুবাবুই তা অন্য ভাষায় বলে দিলেন। ফিরে এসে আপ্রাণ চেষ্টা করতে লাগলো সুব্রত একটা পার্ট টাইম জোটাবার। ইন্স্যুরেন্স এজেন্সির কাজ সুব্রত প্রায় ছেড়েই দিয়েছিল, ফের শুরু করলো করতে। 2-3টে কেস জুটল, আর জুটল পার্ট টাইম। 5টার পরে ছোট্ট একটা পারফিউমারি ফার্মে তাদের হিসেবের খাতাপত্রগুলি দেখে দিতে হবে। মাত্র ঘন্টা 1.5-এর ব্যাপার। প্রথমে মাসে 60 টাকা করে দেবে, তারপর কাজকর্ম দেখে 70। ছুটির দিনে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়ে বেরোলে মাসে 40-50 টাকা সহজেই রোজগার করতে পারবে সুব্রত। সুতরাং এবার সে আরতিকে চাকরি থেকে ছাড়িয়ে আনতে পারে। কিন্তু আরতি ছাড়বে না। তার কত হিসেব, কত যুক্তি, কত রাগ, কাকুতি মিনতি। চাকরি আরতি করবেই। চাকরির মোহ, নিজের হাতে টাকা রোজগারের মোহ তাকে পেয়ে বসেছে। সে কিছুতেই ছাড়তে পারবে না। সংসারের তহবিল সরোজিনী রাখতে রাজি হননি। হিসেবপত্তরের ঝামেলা তিনি পোহাতে চান না। খরচের টাকা আরতির কাছেই থাকে। মাসের প্রথম মাইনে পেয়ে সব টাকা তো সুব্রত আরতির হাতেই তুলে দেয়। কিন্তু শুধু সেই কটা পেয়ে তৃপ্তি নেই আরতির। তার নিজের হাতে রোজগার করা চাই। 8-9 ঘন্টা খাটুনির বিনিময়ে হিমাংশু মুখুজ্জের হাত থেকেও টাকা নেওয়া চাই তার। রাত্রে অত করে নিষেধ করা সত্ত্বেও পরদিন সুব্রত চোখের সামনে দিয়ে ফের সেজেগুজে হাই হিল জুতো পরে অফিস বেরোলো আরতি। তুমি আবারও যাচ্ছ? হ্যাঁ যাই, আজ আর অত রাত হবে না।
ঠিক 6টার মধ্যেই ফিরব। তবু তুমি যাবেই? না গেলে চলবে কি করে বলো তো? তাছাড়া অফিস তো একটা নিয়ম কানুন আছে তো, নিজেও তো অফিস করো, সেসব যে জানো না তা তো নয়। হুট করে কি ছেড়ে দিয়ে চলে আসা যায়? নোটিশ ফোটিস দিতে হয় তো একটা। অফিস থেকে ফিরে আসবার পর সুব্রত ফের জিজ্ঞেস করল, দিয়েছিলে নোটিস? দেব, এত ব্যস্ত কেন? হ্যাঁ, খেপে গেলে নাকি? খেপে এখনো যায়নি, কিন্তু তুমি বোধহয় সত্যি খেপিয়ে ছাড়বে আমাকে। দিন 15 ধৈর্য ধরে অপেক্ষা করল সুব্রত। তবে মাঝে মাঝে দাম্পত্য কলহ চলতে লাগল। শোনো, তোমার হয় চাকরি ছাড়তে হবে, নয় আমাকে। চাকরি যদি করতে হয় তাহলে তাহলে অন্য কোথাও থাকবার ব্যবস্থা করো। বেশ, তো তাই হবে খন। কিন্তু অফিস থেকে ফেরবার পথে সেই দিনই আরতি সুব্রতর ছোট ভাইদের জন্য জামা প্যান্ট, নিজের ছেলেদের জন্য চকলেট, সুব্রতর জন্য রজনীগন্ধার তোড়া আর দামি সুগন্ধি 1 পাউন্ড চা নিয়ে এলো। তারপর নিজের হাতে চা করতে বসল। কি ব্যাপার, আজও বুঝি মেশিন বিক্রি হলো একটা? তুমি আগে চাটা খাও তো। চাটা কেমন? খুব ভালো গন্ধ বেরোচ্ছে না? ধুর। আরতির কথার জবাব না দিয়ে চায়ের কাপটা ঠেলে সরিয়ে রাখে সুব্রত। অর্ধেক চাই পড়ে থাকে বাটিতে। প্রিয়গোপাল, সরোজিনী আজকাল আর কোনো কথা বলতে চান না। আরতির অসাক্ষাতে সুব্রতকে বলেন, আমরা আর কি বলবো বাবা, বলবার মুখ কি তুমি রেখেছ? করো করো, তোমাদের যা খুশি করো। বাপমার ওপর রাগ করে একদিন ফোনে শ্বশুরকেও খুব শাসিয়ে দিল সুব্রত। চরম কিছু করবার আগে আপনাকে জানিয়ে রাখা উচিত মনে করছি। শেষে আমাকে দোষ দিতে পারবেন না। দেখো, ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো তোমাদের? যদি বুঝতে চান, প্লিজ কাম ডাউন হিয়ার। কোথায় বাবা? তোমার অফিসে? না না, অফিসে নয়, বাসায় আসুন, সেই ভালো। আচ্ছা, ঠিক আছে। বার লাইব্রেরিতে এসে জামাইয়ের কাছে ফোন মারফত ধমক খেয়ে আরও ঘাবড়ে যান নিবারণ বাড়ুজ্জে। কোর্টে আসামির পক্ষ সমর্থনের সময় কিছু কিছু অসংলগ্ন কথা বলে ম্যাজিস্ট্রেটের কাছেও ধমক খান। কিছুই বুঝতে না পেরে এক হাতে টেকো মাথা চুলকোতে থাকেন। বাসায় এলে শ্বশুরকে সংক্ষেপে সবই বলে সুব্রত। শুনুন বাবা, আরতির ব্যবহার, চালচলন অত্যন্ত আপত্তিকর হয়েছে। যদি এখনো আমার কথা মতো না চলে, আমাকে আলাদা থাকবার ব্যবস্থা করতে হবে। দেখো, আমার তো গোড়া থেকেই ওকে চাকরি বাকরিতে দেওয়ায় অনিচ্ছা ছিল। নিষেধও করেছিলাম, কিন্তু তা তো কেউ শুনলে না। বাবা, চা। কি রে খুকি, হ্যাঁ, এসব কি হচ্ছে বলতো? তুই নাকি কথাবার্তা কিছু শুনিস না। সুব্রত যখন ছেড়ে দিতে বলছে, ছেড়ে দে চাকরি। কেবল টাকা টাকা করিস কেন বলতো? হ্যাঁ, সংসারে টাকাটাই কি সব? টাকার এতই যদি তোর দরকার পড়ে থাকে লিগ্যাল তাহলে... প্র্যাকটিশনার হয়ে তুমি এমন বেআইনি একটা কাজ করছো বাবা, ট্রেসপাসের দায় পড়ে যাবে যে। তা নয়। চা জল খাবার দিতে এসে স্বামীর দিকে ক্রুদ্ধ তিরস্কারের দৃষ্টিতে তাকায় আরতি। নিবারণবাবুও তাঁর কথা অসমাপ্ত রেখেই থেমে গেলেন। বলতে যাচ্ছিলেন, নিস আমার কাছ থেকে, কিন্তু বললেন না। জামাই কি ভাববে? তাছাড়া যা দিনকাল, নিজের সংসারই চালানো কঠিন। মেয়ে হাত পাতলে সত্যিই কি কিছু দিতে পারবেন তিনি? নিবারণবাবু তারপর আর বেশিক্ষণ থাকেন না, কাজের অজুহাতে উঠে চলে যান। তারপর চলল স্বামী স্ত্রীর মধ্যে কথা বন্ধ আর অসহযোগিতার পালা। তুমি শেষ পর্যন্ত বাবার কাছে নালিশ করতে গেলে? নালিশ নয়, তিনি তোমার বাবা, তাকে জানিয়ে রাখা সঙ্গত মনে করলাম। বেশ। কথা বন্ধ হলো, কিন্তু অফিস যাওয়া বন্ধ হলো না আরতির। অদ্ভুত এক জেদ পেয়ে বসেছে তাকে। পারতপক্ষে সংসারের সমস্ত কাজই সে করে। অফিসের পরেও এসে খাটে সংসারের জন্য, আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে। কিন্তু এ সমস্তই যে তার জেদ, সে কথা বুঝতে কারো বাকি থাকে না। ছেলের অশান্তির কথা ভেবে প্রিয়গোপাল আর সরোজিনীরও মন খারাপ হয়ে যায়।
মাঝে মাঝে দু চার কথা বলতেও যান সরোজিনী, কিন্তু এ প্রসঙ্গ ওঠা মাত্রই আরতি কাজের অজুহাতে নিজেই উঠে যায় সেখান থেকে। একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকে সুব্রত আর আরতি। ছেলেমেয়েরা থাকে সরোজিনীর কাছে, কিন্তু এত ঘন সান্নিধ্যে থেকেও কোনো কথা হয় না তাদের মধ্যে। পেছন ফিরে শোয়া আরতির উদ্ধত ভঙ্গির দিকে তাকিয়ে এক একবার সুব্রতর হাত নিষ্পিস করে ওঠে। অতি কষ্টে সংযত রাখতে হয় নিজেকে, এভাবে আর চলে না। সুব্রত স্থির করল কিছুদিন আলাদা থাকবার ব্যবস্থা করাই ভালো। সে ফের ফোন করলে শ্বশুরকে। হ্যালো, হ্যাঁ বাবা, বলছি যে কিছুদিন ওকে আপনি নিজের কাছে নিয়ে রাখুন। সব দিক ভেবে আমি এটাই ঠিক করলাম, আর এটাই লাস্ট অ্যাটেম্প্ট। মানুষের সহ্যেরও একটা সীমা আছে। সেই ভালো, সেই ভালো। আমি কালই কোর্টের পর ওকে গিয়ে তাহলে নিয়ে আসব। কড়া শাসনেরই ওর দরকার হয়ে পড়েছে। শ্বশুরের বশ্যতা আর সহযোগিতায় মনটা প্রসন্ন হয়ে উঠেছিল সুব্রতর। কিন্তু সেই দিনই বিকেলে হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। ব্যাংকের ম্যানেজার এসে অ্যাকাউন্টেন্ট সুব্রতকে বললেন, আপনি এক কাজ করুন সুব্রতবাবু, ক্যাশিয়ারের কাছ থেকে সমস্ত ক্যাশ বুঝে নিয়ে ক্লাইভ স্ট্রিটের হেড অফিসে পাঠিয়ে দিন। নিজেদের কোনো রিস্ক নিয়ে কাজ নেই, বুঝেছেন? সে কি, আমাদের ব্যাংক তো সাউন্ড না। দুদিন ধরে সামান্য একটু রান হচ্ছে, কিন্তু আরে মশাই, যা বলছি তাই করুন। সবই কর্তার ইচ্ছায়। আমরা কি বুঝি? হ্যাঁ, বুঝতে চান তো ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি চলে যান। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভালো চান তো কাল আর আসবেন না, পাবলিকের হাতে নাজেহাল হতে হবে তাহলে, বুঝেছেন? যতটা বুঝতে পারছি তাতে মনে হচ্ছে আজ রাত্রেই তালা পড়বে। তার মানে? আরে বাবা, মানে জানেন ম্যানেজিং ডিরেক্টর। অত কথায় লাভ নেই, যা বললাম তাই করুন। পরদিন সুব্রতও জানল শহরের আর যারা জয়লক্ষ্মী ব্যাংকে টাকা রেখেছিল তাদের কাছেও খবরটা অজানা রইল না। তাদের টাকা গেছে, সুব্রতর গেছে চাকরি। সেভিংস অ্যাকাউন্টে শখানেকের বেশি ছিল না, কিন্তু তার চেয়েও 200 টাকার চাকরির শোকটাই সুব্রতকে মুহ্যমান করে রাখল। বিকেলের অনেক আগেই আরতির বাবা নিবারণবাবু এসে পৌঁছলেন সুব্রতদের বাড়ি। আরতিকে নেওয়ার প্রসঙ্গটা চাপা পড়ল, কারণ নিবারণবাবুরও 1000 খানেকের একটি সেভিংস অ্যাকাউন্ট ছিল জয়লক্ষ্মী ব্যাংকের হাইকোর্ট শাখায়। সুব্রতই গরজ করে খুলিয়েছিল অ্যাকাউন্টটা। নিবারণবাবু খানিকক্ষণ চুপচাপ থেকে শান্তভাবে বললেন, সে তোমার আর দোষ কি? তবে তোমরা ভেতরে ছিলে কেন যে খবরটা আগে দিতে পারোনি তাই তো ভাবি। অফিসে কেবল ঘাড় নিচু করে কলম পিষলেই কি দুনিয়াটা চলে? হ্যাঁ, দেখো, আমার যা গেছে যাক, কিন্তু এখন থেকে ওই চোখ কান খোলা রেখে চলতে শেখো, বুঝেছ? তুমি ভেবো না বাবা, ব্যাংক থেকে টাকাটা যদি শেষ পর্যন্ত আদায় নাই করা যায়, আমি বছর 2-এর মধ্যে তোমার সব টাকা শোধ করে দেব। পরদিন থেকে ফের পুরো দমে অফিস চলল আরতির। অনেক সকালে বেরোয়, অনেক রাত্রে ফেরে। মেশিন বিক্রির কমিশনের জন্য টালা থেকে টালিগঞ্জ টহল দিয়ে বেড়ায় আরতি। কেউ কোনো কথা বলে না। সুব্রতও চাকরির চেষ্টায় বেরোয়। মাঝে মাঝে দেখা হয় আরতির সঙ্গে। কোনো কোনো দিন তার সঙ্গে সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকে দেখা যায়। সুব্রত কিছু বলবে বলবে ভাবে, কিন্তু বলে না। আগে চাকরি জুটুক একটা। সুব্রতর আগে আরতি কথা বলল একদিন, অত ভাবছ কেন? ঠিক চলেই যাবে একরকম করে। আমি কি বলছি যে চলবে না? স্বামীর অন্যমনস্কতা দূর করবার জন্য মাঝে মাঝে অফিসের গল্পও করে আরতি, কিন্তু 2 মাস আগে করা তার গল্পের সঙ্গে এখনকার গল্পের মিল নেই। ভবানীপুর বালিগঞ্জের সেই সব বড় বড় লোকেদের বাড়িঘর ঠিকই আছে, সেই গ্যারেজ, গাড়ি, কার্পেট মোড়া ঘরে দামি দামি সব আসবাব, সব ঠিক আছে, কিন্তু তার ভেতরকার চেহারা যেন বদলে গেছে আরতির চোখে। আরতি গল্প করে, জানো, আজকাল পৌঁছতে মাত্র 15 মিনিট দেরি হলেই না
ওই রাসবিহারী অ্যাভিনিউয়ে যে ব্যারিস্টার থাকেন এইচ.এন. হালদার, ওনার মেয়ে সুচিস্মিতা খুব খারাপ ভাষায় তিরস্কার করে। কেন? তোমার দেরি হয়েছিল কেন? ওই ট্রামের গোলমালেই দেরি হয়ে গিয়েছিল, বলেও ছিলাম। কিন্তু সুচিস্মিতার ভঙ্গি দেখে মনে হলো কথাটা বোধহয় ওর বিশ্বাস হয়নি। বলেছিল যে জন্যই হোক আমার সময় অনেকখানি নষ্ট করলেন আপনি। বসে বসে অপেক্ষা করছি তো করছি, আপনার আসবার নাম নেই। আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু নেহাত যাতায়াতে আপনার কতগুলো পয়সা দণ্ড যাবে। মেয়েটিকে যা ভেবেছিলাম তা নয়। ওই বড় বাজারের লোহার ব্যবসায়ী প্রামাণিকের বাড়িতেও একটা মেশিন বিক্রি করেছিলাম। তার ছেলের বউ কমলাকে সেদিন উলের মেশিনের ব্যবহার শেখাতে গিয়ে সেখানেও একটা অদ্ভুত ঘটনা ঘটল। কি? না, এমনিতে গেলে খুবই আদর আপ্যায়ন করে, চা জল খাবার খাওয়ায়, ঘর সংসারের কথাও জিজ্ঞাসা টিজ্ঞাসা করে। কিন্তু কিভাবে মেশিনটা হ্যান্ডেল করতে হয় তা 3-4 দিন দেখাবার পরেও যখন কমলা ধরতে পারেনি, তখন একটু বিরক্ত হয়েই বলেছিলাম, কি করছেন কি আপনি? হয় আপনার মন নেই এদিকে, নয়তো বুদ্ধিশুদ্ধির অভাব আছে। জিনিস বিক্রি করতে গিয়ে কাস্টমারকে ওভাবে কেউ বলে? না, কথাটা আমি বলেও হেসে ফেলেছিলাম জানো তো, কিন্তু কমলা হাসেনি। রাগে তার সমস্ত মুখ ফেটে পড়েছিল। বলেছিল, আপনি আজ যেতে পারেন, আজ মেশিন নিয়ে বসবার সময় নেই আমার। আর এতেই শেষ নয়, কমলার শাশুড়ি তিনিও এসে আরও একগাদা কথা শুনিয়ে দিয়ে গেলেন। তিনি আবার কি বললেন? তিনি এসে বললেন, আমাদের ঘরের মেয়ে ছেলেদের বুদ্ধিশুদ্ধি একটু কম থাকলে ক্ষতি নেই মা, যেটুকু আছে তাতেই আমাদের চলে যায়। আমাদের ঘরের বৌঝিদের তো আর বেটা ছেলের মতো বাইরে বেরোতে হয় না, জিনিস ফেরি করে বেড়াতে হয় না লোকের বাড়ি বাড়ি। গেরস্থ ঘরের মেয়ে ছেলের বুদ্ধি একটু কম থাকাই ভালো। হ্যাঁ, খুব সাবধান। এখন আমাদের খুব বুঝে শুনে চলতে হবে। যখন তখন মেজাজ গরম করো না কিন্তু। কমলার ব্যবহারে আরতি অবাক হয়ে গিয়েছিল। কমলা সেদিন কিছুতেই আর সেলাই নিয়ে বসেনি। কমলার স্বামী নিরঞ্জনবাবু নাকি আরতিদের অফিসে তাই নিয়ে রিপোর্টও করেছেন। হিমাংশুবাবু মৃদু তিরস্কারের সুরে তাকে বলেছেন সে কথা। তবে এসব অপ্রীতিকর গল্প স্বামীর কাছে আরতি করতে চায় না। কিন্তু চেপে রাখতে রাখতে কি করে যেন হঠাৎ সব মুখ ফুটে বেরিয়ে পড়ে। কিসের একটা ঝাঁঝ যেন ফুটে বেরোয় গলায়। কিছুতেই চেপে রাখতে পারে না আরতি। সুব্রত সাবধান করে দেয়, খবরদার, এখন কিন্তু মেজাজ দেখাবার সময় নয় আমাদের। খুব সাবধানে, খুব হিসাব করে চলতে হবে। এসব রিপোর্ট টিপোর্ট যাওয়া ভালো কথা নয়। তাছাড়া সংসারের অবস্থাটা তো দেখছো। না দেখে কি আর জো আছে? হিসেব জ্ঞান কারো চেয়ে আমার কম নয়, ভেবো না। ফের চাপাচাপি চলল সংসারে। ঝি ছাড়িয়ে দেওয়া হলো। দুধ, কয়লা, চা, ধোপা সব খরচের ছাঁটাই হলো যথাসম্ভব। সময় বুঝে শাশুড়িও রোগে পড়লেন। বাড়ি আর অফিস একাই প্রায় সামলাতে হয় আরতিকে। চাকরির চেষ্টায় বেরোবার আগে সুব্রত স্ত্রীকে রান্না আর ঘর সংসারের কাজে সাহায্য করে। অফিস থেকে ফেরবার পর আরতির মুখ প্রায় শুকনো শুকনো দেখায় আজকাল। কি হয়েছে বলো তো? না, কিছু না। খাটুনি তো একটু বেশিই পড়ছে আজকাল, তাই। সত্যি করে বলো তো, অফিসে গোলমাল চলছে নাকি কিছু? না না, গোলমাল আবার কি হবে? তবে মিস্টার মুখার্জির মেজাজ একটু খিটখিটে হয়ে আছে। ব্যবসা বাণিজ্যে মন্দা, তা আমরা কি করব বলো? আমরা তো চেষ্টা করছি, কোনো তো ত্রুটি রাখছি না। তোমাকে বলেছেন নাকি কিছু? আমাকে আবার কি বলবেন? তা ঠিক, তোমাকে তো ভালো নজরেই দেখেন মনে হয়। মাঝে কয়েকদিন কেটে গেল। আর একদিন সামান্য একটু উত্তেজিত দেখালো আরতিকে। সুব্রত বলল, কি ব্যাপার? না, কিছু না।
ওই কমিশন নিয়ে সামান্য কথান্তর হয়ে গেল হিমাংশুবাবুর সঙ্গে। কথান্তর? না, আমার সঙ্গে নয়, এডিথের সঙ্গে। ওই মিস্টার মুখার্জি বলেছিলেন আমাদের যে 1 মাসে 3টে মেশিন যদি বিক্রি করতে পারি 5%-এর বদলে 10% কমিশন দেবেন। তা এ মাসে এডিথ বিক্রি করেছে 4টে আর আমি 3টে। কিন্তু মিস্টার মুখার্জি এখন তার কথা উইথড্র করছেন। বলছেন অত্যন্ত ডাল মার্কেট, এদিকে হিউজ এস্টাবলিশমেন্ট চার্জ, এই সময় যদি আপনারা এমন করে চাপ দেন তাহলে। কি তো বলেছেন? কি বলছো তুমি? উনি ঠিক বলেছেন? হ্যাঁ, হ্যাঁ। পাগল হলেন নাকি? আহ, যেতে দাও। অর্ধং ত্যাজতি পণ্ডিত। উপরই পরে হবে, আগে বেসিকটা ঠিক রাখো। যা সময় পড়েছে দেখছো তো, 2টো ব্যাংকে চান্স পেতে পেতেও পেলাম না। হার্ড ডেজ, ভেরি হার্ড ডেজ। না, ভাবছি ওই 50 টাকার পার্ট টাইমটাই আপাতত ধরি। বসে থাকবার কোনো মানে হয় না। তোমার সঙ্গে কোনো হিচ হয়নি তো? আরে না, আমি কিছু বলিনি তো। ওই এডিথের সঙ্গেই যা একটু কথা কাটাকাটি হয়েছে, তবে আমার ভালো লাগছিল না। আরে ভালো তো লাগে না, সময় বুঝে লাগাতে হয়। দাঁড়াও, একটা চাকরি বাকরি জোগাড় করতে দাও আমাকে, তারপর সব দেখে নেওয়া যাবে। সবুর করো কটা দিন। কিন্তু কটা দিন সবুর বুঝি আরতির আর সইল না। সুব্রত একটা চাকরির ইন্টারভিউয়ের জন্য বর্ধমানে গিয়েছিল। পরে বুঝেছে লোক দেখানো বিজ্ঞাপন, নিজেদের লোক আগেই ঠিক হয়ে আছে। জোর সুপারিশ নিয়ে গিয়েছিল সুব্রত, তবু সুবিধে হয়নি। বেলা 10টায় বাসায় ফিরে এসে দেখল আরতি দিব্যি সংসারের কাজ করছে, অফিসে যাওয়ার নাম নেই। সুব্রত জিজ্ঞেস করল, ব্যাপার কি? তোমার আর ছুটি নাকি? কি হয়েছে তোমার? সারা রাত ঘুমাওনি? চোখ মুখ দেখে কেমন একটা টেনশনে আছো মনে হচ্ছে। না তো। তা ছুটিটা কিসের? পরে বলছি। না, পরে নয়, এখনই বলো। এসো দেখি। হাত ছাড়ো। ছাড়বো না, ঘরে এসো। ব্যাপার কি? আস্তে। আমি বাবা মাকে জানাইনি, ছুটি নয়, চাকরি ছেড়ে দিয়েছি। কি? ছেড়ে দিয়েছ? কেন? মান সম্মান নিয়ে ওখানে আর কাজ করা যায় না। হিমাংশুবাবু তোমাকে কি অসম্মানকর কিছু বলেছেন? আই শ্যাল টিচ হিম আ লেসন। ভেবেছে কি? কি করছো কি? সেসব কিছু না। ও, তবে কি? এডিথকে হিমাংশুবাবু অপমান করেছেন। ও, এডিথকে? উফ, তাতে তোমার কি? কি বলেছেন তিনি এডিথকে? ওই কমিশন নিয়ে এডিথের সঙ্গে হিমাংশুবাবুর একটা খিটিমিটি হয়ে যাওয়ার পর তিনি অফিসের রেগুলারিটি সম্পর্কে আরও একটু সতর্ক হয়েছেন। কোনো কাস্টমারের বাড়ি থেকে ফিরতে একটু দেরি হলেই কড়া কৈফিয়ত তলব করেন। আর কাউকে তেমন নয়, এডিথের ওপরেই ওনার আক্রোশটা একটু বেশি। ফিরতে একটু দেরি হলেই সরাসরি জিজ্ঞেস করেন কোত্থেকে আড্ডা দিয়ে ফিরলে। আমি কোনোদিনই তেমন কিছু বলিনি, যা জবাব দেওয়ার এডিথই দিয়েছে। কিন্তু কাল এডিথ ছিল না, অসুস্থতার কথা আগেই ফোন করে জানিয়েছিল, চিঠিও দিয়েছিল একটা। এদিকে রিপন স্ট্রিটের একটি মাদ্রাজি ক্রিশ্চানের বাড়িতে সেদিনই মেশিনটা ডেমনস্ট্রেট করতে যাওয়ার দরকার ছিল। তো হিমাংশুবাবু এডিথকে না দেখতে পেয়ে রেগে আগুন হয়ে গেলেন। সিমন্স কোথায়? ও আজ তো আসেনি, অসুস্থ হয়ে পড়েছে। অফিসের দারোয়ানের সঙ্গে চিঠি পাঠিয়ে দিয়েছে। এই যে চিঠিটা। থাক থাক, চিঠি দিয়ে কি করব আমি? অসুস্থ? অসুস্থ না ঘোড়ার ডিম? ইচ্ছে করে আমাকে জব্দ করার জন্য কামাই করেছে। সে জানে আজ তাকে না হলে আমার কাজের ক্ষতি হবে, তাই। না 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 না, তা হয়তো ঠিক নয়। দারোয়ান তাকে বিছানায় শোয়া অবস্থায় দেখে এসেছে তো। তা শুয়ে থাকবে না তো কি করবে? কাল রবিবার গেছে, উপরি রোজগারের লোভে গেস্টদের এন্টারটেন করে আজ আর উঠতে পারবে কেন? রমা আর মল্লিকা দুজনেই ছিল রুমের মধ্যে। ওরা লজ্জায় লাল হয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। ঘরে আরো 2জন লোক ছিল, তারা দুজনে চোখাচোখি করে মুখ টিপে হাসল। আমি আর সহ্য করতে না পেরে চেয়ার ছেড়ে সোজা উঠে দাঁড়িয়ে বলি,
মিস্টার মুখার্জি, আপনি এডিথের নামে এমন যাতা কথা বলতে পারেন না। সরি, আপনাদের সামনে কথাটা বলা হয়তো ঠিক হয়নি, কিন্তু যা বলেছি তা ঠিকই। ওরা ওই রকমই। কখনো না। এডিথের স্বামী আছে, সন্তান আছে। তা সব মেয়েরই থাকে, আপনি ওদের চেনেন না। শুনুন, আমি খুবই চিনি। এডিথের সঙ্গে না আমি আজ 6 মাস হলো কাজ করছি। আপনি বরং না জেনে শুনে ওকে ইনসাল্ট করছেন। শুনুন, আপনি যা বলেছেন তা আপনার উইথড্র করা উচিত। বটে, আমি যা বলেছি তার একটা অক্ষর উইথড্র করা উচিত নয়। উইথড্র আমি করব না। আমি আবার বলছি, ও অত্যন্ত খারাপ টাইপের লুজ মোরাল মেয়ে। আপনি যা বলেছেন, উইথড্র না করলে কোনো ভদ্রলোকের মেয়ে আপনার এখানে কাজ করতে পারে না। বেশ তো। হিমাংশুবাবু এরপর চেম্বারে ফিরে গিয়েছিলেন, কিন্তু 10 মিনিটের মধ্যে যখন রেজিগনেশন লেটার বেয়ারা দিয়ে পাঠিয়ে দিয়েছিল আরতি, তখন হিমাংশুবাবু ফের উঠে এসেছিলেন। মিসেস মজুমদার, আপনি কি পাগল হয়ে গেছেন? কোথাকার একটা জাতা টাইপের মেয়ে, জাতে মেলে না, ধর্মে মেলে না, তার জন্য আপনি চাকরি ছাড়তে যাবেন কেন? আপনাকে তো কিছু বলা হয়নি। আমাদেরই বলা হয়েছে। শুনুন শুনুন মিসেস মজুমদার, পাগলামি করবেন না। আপনাদের বাড়ির অবস্থা আমি জানি। আপনি উইথড্র করছেন তাহলে? কখনো না। বেশ। আরতি আর দাঁড়ায়নি, বেরিয়ে সোজা চলে এসেছিল বাড়ি। সুব্রত হাত ধরে টানতে টানতে আরতিকে যখন ঘরে টেনে নিয়ে গেল, সমস্ত বাড়িটা তখন খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। ছোট ছেলেমেয়েরা পর্যন্ত কোনো সাড়া শব্দ করল না। কি একটা সাংঘাতিক অঘটন যে ঘটেছে তা কারও বুঝতে বাকি নেই। ছেলের কাছে প্রিয়গোপাল আর সরোজিনী সব শুনলেন, কিন্তু সবটা বুঝলেন না। বুঝলি না তো, বৌদিরও চাকরি গেছে। সত্যিই তো, কোথাকার না কোথাকার একটা এংলো ইন্ডিয়ান মেয়ে। ওরা তো ওই ধরনেরই হয়। কাজের গাফিলতির জন্য মনিব যদি চটে গিয়ে 2-4 কথা তার সম্বন্ধে বলেই থাকে, তাতে হয়েছেটা কি? ঝি চাকরের দোষ দেখলে আমরা বলি না, আরে বাবা, যে গরু দুধ দেয় তার চাঁটও তো সইতে হয়। চাকরি করতে গেলে মনিবের মেজাজ বুঝে চলতে হয় বই কি। আর তাছাড়া আরতিকে তো হিমাংশু কিছু বলেনি, বলবেই বা কেন? একই জেলার লোক, যাতে একই বামুন, বলতে গেলে তো আত্মীয়ের মতোই। প্রিয়গোপাল অবশ্য কোনো কথাই বললেন না। খলের মধ্যে ডালিমের রসের সঙ্গে স্বর্ণসিন্দুর মেড়ে জিভ দিয়ে চেটে চেটে খেতে লাগলেন। সংসারের কোনো কথার মধ্যে তিনি আর নেই। সরোজিনী বঁটিতে কুটনো করতে করতে নিজের মনেই বলতে লাগলেন, তাছাড়া এই কি আমাদের মেজাজ দেখাবার বা কুয়ারতুমি করবার সময়? আরে বাবু, এমন চাকরি নেওয়াই বা কেন, আর ছাড়াই বা কেন? কিচ্ছু বুঝি নে বাবু। সবচেয়ে মজার কথা কি জানো মা? কি? সত্যি সত্যি যাকে অপমান করেছে সে হয়তো দিব্যি সিগারেট ফুঁকতে ফুঁকতে অফিসে হাজির হয়ে এতক্ষণে কাজও শুরু করে দিয়েছে। সে তো আর সেন্টিমেন্টাল বাঙালি মেয়ে নয়। তুমি তুমি তুমিও তাই বলছো? চোখ তুলে আরতি তাকালো তার স্বামীর দিকে। সুব্রত দেখল এতক্ষণে, এতদিন বাদে আরতির আয়ত সুন্দর চোখ দুটি জলে ভরে উঠেছে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প অবতরণিকা। নরেন্দ্রনাথ মিত্র অবিভক্ত ভারতের ফরিদপুরে জন্মগ্রহণ করেন 1916 সালের 30শে জানুয়ারি এবং তার মৃত্যু হয় 1975 সালের 14ই সেপ্টেম্বর। ছোট গল্পের সুনিপুণ কারিগর নরেন্দ্রনাথ মিত্র কবিতা উপন্যাস লিখেছেন অনেক। 1962 সালে তিনি আনন্দ পুরস্কারে সম্মানিত হন। 400-রও বেশি গল্প লিখেছেন এবং তার অনেক গল্প থেকেই বাংলা ও হিন্দি ভাষায় ছবিও তৈরি হয়েছে, যেমন হেডমাস্টার, বিলম্বিত লয়, পালঙ্ক, সওদাগর ইত্যাদি। আর আজকের এই গল্পটি নিয়ে সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন মহানগর ছবিটি। 1963 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাস্টারপিস হয়ে রয়ে গেছে আজও। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন মাধবী মুখার্জি, অনিল চ্যাটার্জি ও হারাধন বন্দ্যোপাধ্যায়। আজকের গল্প পাঠে শেখর, আর আমাদের গল্পের মুখ্য চরিত্রে ছিলেন সুব্রত, প্রসূন দাস, আরতি,
আম্রপালি ঘোষ মিত্র, মিস্টার মুখার্জি, স্পন্দন দাস, সরোজিনী, মেঘনা নন্দী, প্রিয় গোপাল, সুদীপ্ত ঘোষ, আরতির বাবা সোমক রায় ও অন্যান্য কয়েকটি চরিত্রে সৃজন নাথ, চিত্রাঙ্গী রায়, আর্য জানা। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। শব্দগ্রহণ, আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।